তাহলে কথা না বাড়ায় চলো আমরা আসলে আমাদের ক্লাস শুরু করে দিই। আজকে আমাদের ভেক্টর চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। সো তোমরা জানো যে উদ্ভূত পরিস্থিতিতে আমাদের বেশ কিছুদিন ক্লাস হয় নাই, সো আমরা রিজিউম করতেছি এবং আমাদের একটা টার্গেট থাকবে যে যেহেতু সবাই এখন মোটামুটি কলেজ টলেজ শুরু করে দিয়েছো, সো আমরা বেশ কিছুটা অ্যাক্সেলারেশন করার চেষ্টা করব যাতে আমরা সিলেবাসটা আগায় নিয়ে যেতে পারি। ঠিক আছে, বিশেষ করে ভেক্টর, কারণ ভেক্টর আমাদের এমন একটা চ্যাপ্টার যেটা অন্য সব চ্যাপ্টারেই কাজে লাগবে। সো এটা যত তাড়াতাড়ি শেষ করা যায় আমাদের জন্য ভালো, বাট আমরা সব কনসেপ্ট ক্লিয়ার করে করে ইনশাল্লাহ সবকিছু শেষ করব। ঠিক আছে, সো চলো আমরা তাহলে প্রথমে গত দিনে যেখানে শেষ করেছিলাম যতদূর মনে পড়ে কিছু সংজ্ঞা দেখিয়েছিলাম ভেক্টরের। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা ছিল হচ্ছে একক ভেক্টর। এছাড়া সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, এগুলো নিয়ে কথাবার্তা বলেছিলাম। তো কি বলে একক ভেক্টর যেটা, এইটার অ্যাপ্লিকেশন আজকে আরো দেখবো। আমরা অবস্থান ভেক্টর নিয়ে কথাবার্তা বলবো, এবং তারপরে আস্তে আস্তে আমরা চলে যাব কিভাবে ভেক্টরের যোগ করে সামান্তরিক সূত্র অনুযায়ী সেটাকে কিভাবে কোয়ান্টিফাই করা যায়, এগুলো আমরা আজকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলো তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথমে আমরা একটু গত দিনের দু একটা জিনিস একটু লিখে ফেলি দ্রুত। সেটা হচ্ছে আমরা গতদিন একক ভেক্টর নিয়ে যখন কথা বলেছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে যে একক ভেক্টরের মেইন কাজ হচ্ছে দিক প্রকাশ করা বা দিক নির্দেশ করা। হচ্ছে ওর প্রধান কাজ। যেমন আমরা তিনটা অ্যাক্সিস বরাবর তিনটা একক ভেক্টর নরমালি ধরে নেই। সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর যেটা চিন্তা করা হয় এটা হচ্ছে আই হ্যাট। একক ভেক্টরের স্পেশাল সাইন হচ্ছে ওই হ্যাট চিহ্নটা। ওয়াই অ্যাক্সিস বরাবর যে একক ভেক্টর চিন্তা করা হয় এটাকে আমরা বলি জে হ্যাট, এবং জেড অ্যাক্সিস বরাবর একক ভেক্টর যেটা চিন্তা করা হয় এটাকে বলে কে হ্যাট। একক ভেক্টর হচ্ছে তারা যাদের মান এক কিন্তু একটা দিক আছে। ঠিক আছে, যেমন এখানে আই হ্যাট, এটার মান হচ্ছে 1, সো এটাকে আমরা এইভাবে লিখি আই হ্যাট এর মডুলাস হচ্ছে 1। ঠিক একইভাবে আমি যখন জে হ্যাট লিখি বা কে হ্যাট লিখি, এগুলো প্রত্যেকটারই মান হচ্ছে 1, কিন্তু এদের একটা দিক আছে। যেমন আমরা এই যে তিনটা সার্বজনীন যে একক ভেক্টর, যে পৃথিবীর প্রায় সব মানুষ এটাই ইউজ করে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে জে, আর হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর কে। এটাতে যেটা সুবিধা হয়েছে, যেহেতু সবাই এই একক ভেক্টর গুলো ইউজ করতেছে এক্স ওয়াই জেড অ্যাক্সিস প্রকাশ করার জন্য, ডিরেকশন প্রকাশ করার জন্য, তো সবার আন্ডারস্ট্যান্ডিংটা ইউনিফর্ম। ঠিক আছে, ইভেন যেমন আমি এখন চাকরি করি যেখানে, সেখানে যখন আমি ধরো আমাদের মাটির নিচের যে বিস্তৃত অঞ্চল আছে বিভিন্ন লোকেশনের, আমি যখন কোঅর্ডিনেট বলার চেষ্টা করি যে আসলে স্থানাঙ্কটা কত, যেহেতু এটা 3 ডাইমেনশনাল মাটির নিচের জিনিসগুলা, সো ওইখানে আমরা এক্স ওয়াই জেড এর বদলে আই জে কে মাঝে মাঝে ইউজ করি। কারণ আই দিয়ে আমরা বুঝি হচ্ছে এক্স অ্যাক্সিস, জে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, কে হচ্ছে জেড অ্যাক্সিস। ধরো 5i যদি বুঝাই তাহলে বুঝায় যে এক্স অক্ষ বরাবর 5 ঘর, যদি 10j বুঝাই তাহলে বুঝায় হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তোমার হচ্ছে 10 ঘর। সো আমরা স্টিল এক্স ওয়াই জেড এর বদলে আই জে কেও কিন্তু ইউজ করি বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন নলেজের ক্ষেত্রে। ঠিক আছে, সো এটা এই জন্য এখন যে শিখতেছো এটার কাজে লাগবে মানে অনেক দিন পর্যন্ত, ইভেন তোমার চাকরি জীবনেও লাগতে পারে তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আসলে থাকো। ঠিক আছে, আচ্ছা এখন আসো যে এইগুলা ব্যবহার করলে আমরা দেখেছিলাম যে কিছু সুবিধা হয়। যেমন ধরো আমরা নিচের দিকটা যদি জেড অক্ষের নেগেটিভ দিক ধরি, ঠিক আছে, নেগেটিভ জেড অ্যাক্সিস, সো নেগেটিভ জেড অ্যাক্সিস। এখন আমি যদি অভিকর্ষ ত্বরণকে দেখাতে চাই, যেমন অভিকর্ষ ত্বরণ জি, তোমরা এটার ভ্যালু জানো 9.8। এখন আমি যদি এটাকে ভেক্টর আকারে লিখতে চাই, মানে এটার দিক তো থাকবে। এখন যদি আমাদের উপরের থেকে নিচের দিকটা নেগেটিভ জেড অ্যাক্সিস আর উপরের দিকটা যদি জেড অ্যাক্সিসের পজিটিভ দিক হয়, তাহলে এটাকে আমরা জি ভেক্টরকে এইভাবে লিখতে পারি চাইলে -9.8 কে হ্যাট মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রথম কথা, নেগেটিভ সাইনটা কেন আসলো? কারণ জেড অক্ষের পজিটিভ দিকে থাকে কে হ্যাট, নেগেটিভ দিকে থাকে হচ্ছে মাইনাস কে হ্যাট। সো এই জন্য দেখো এখানে মাইনাস কে হ্যাটটা আসছে। সো আমরা এই আই জে কে যখন ইউজ করতেছি তখন কোনো কিছুর মধ্যে ইনবিল্ট হিসেবে একটা ডিরেকশন চলে আসতেছে, একটা দিক চলে আসতেছে, ওটা ভেক্টর হয়ে যাচ্ছে। উপরে যেমন এটা শুধু একটা স্কেলার রাশি, শুধু মান আছে কোনো দিক নাই, এখানে কিন্তু মানও আছে দিকও আছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডেড
বেনিফিট বলতে পারো, একক ভেক্টর ইউজ করলে খুব সহজে ডিরেকশনটা চলে আসে। এখন আসো যে এই একক ভেক্টরের মাধ্যমে আমরা অবস্থান ভেক্টর নামে একটা জিনিস আছে সেটাকে প্রকাশ করার চেষ্টা করব, ঠিক আছে? সো সবাই একটু হেডিং দেই, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বা ইংলিশে এটাকে বলা হচ্ছে পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর, ঠিক আছে? পজিশন ভেক্টর ডেফিনেশন খুব সহজ, যে যেই ভেক্টরের মাধ্যমে কোনো রেফারেন্সের রেসপেক্টে তুমি পজিশনকে নির্দেশ করো, তাকে আমরা বলি হচ্ছে অবস্থান ভেক্টর। যেমন ধরো তুমি যদি 2 ডাইমেনশনাল সিস্টেমে থাকো, 2 ডাইমেনশন মানে হচ্ছে এক্স আর ওয়াই অ্যাক্সিস আছে, জেড অ্যাক্সিস নাই। ধরো এই যে যে বোর্ডটা আমাদের এখানে, এই বোর্ড কিন্তু 2 ডাইমেনশন, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বসাতে পারবা, জেড অ্যাক্সিস কিন্তু তোমাদের দিকে থাকবে, ঠিক আছে? তো এরকম 2 ডাইমেনশনাল জায়গায় ধরো 0 0 বিন্দুটা আমার একটা রেফারেন্স বিন্দু। এই রেফারেন্স বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান তুমি নির্দেশ করতে চাচ্ছ, তাহলে এই যে রেফারেন্স বিন্দু বা অরিজিন, মূল বিন্দু বলি আমরা এটাকে, এইটা আর পি বিন্দু যদি যোগ করে দাও, তাহলে এই যে যে ভেক্টরটা তৈরি হইলো, এই ভেক্টরটা কিন্তু পি বিন্দুর অবস্থানকে নির্দেশ করতেছে, ঠিক আছে? দেখো এই যে যে ভেক্টরটা তৈরি হলো, এই ভেক্টরটা হচ্ছে পি বিন্দুর অবস্থানকে নির্দেশ করতেছে। এই ভেক্টরটাকে আমরা নাম দিব হচ্ছে আর, যেটাকে আমরা অবস্থান ভেক্টর বলি। তাহলে আর হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর তোমাদের বইতে দেখবে এরকম ভাবে সংজ্ঞা দিচ্ছে যে যেই ভেক্টর দ্বারা প্রসঙ্গ কাঠামো মানে হচ্ছে আমার ফ্রেম অফ রেফারেন্স, যেখানে আমি আলোচনাটা করতেছি, যেমন এই বোর্ডের এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস হলে এই যে যে স্পেসটা, এটাকে হচ্ছে আমরা প্রসঙ্গ কাঠামো বলতে পারি। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দ্বারা কোনো বিন্দুর অবস্থানকে নির্দেশ করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে অবস্থান ভেক্টর, ঠিক আছে? তাহলে এখানে আরটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। এখন সেই আর কে চাইলে আমরা মানে অন্যান্য ভেক্টরের যোগফল আকারে দেখাইতে পারি, ঠিক আছে? তো কিভাবে আমরা যোগফল আকারে দেখাইতে পারি, আমি যদি এই জিনিসটাকে একটু কপি করি এবং ডান সাইডটা আমরা একটু মুছে দিই। আচ্ছা, যেমন আমরা ত্রিভুজ সূত্র নামে একটা সূত্র আছে, যেটা তোমরা 9 10-এ পড়ছিলা হায়ার ম্যাথে, তাই না? যাদের হায়ার ম্যাথ ছিল তোমরা দেখছো যে ত্রিভুজ সূত্র বলে হচ্ছে এরকম, যে দুইটা ভেক্টরকে যদি আমি একটা ত্রিভুজের দুইটা বাহু বরাবর পরস্পর বসাইতে পারি, ঠিক আছে? যেমন দেখো এই দুইটা ভেক্টরকে একই ক্রমে ত্রিভুজের দুইটা বাহু বরাবর বসাইছি, এটার অ্যারো যেখানে শেষ হয়েছে পরেরটা শুরু হয়েছে, এটাকে বলে একই ক্রমে বসানো। সো দুইটা ভেক্টরকে ত্রিভুজের দুইটা বাহু বরাবর বসাইছে, আরেকটা বাহু এখনো বাকি আছে, 3 নাম্বার বাহুটা। সো ওই 3 নাম্বার বাহুটা বিপরীত ক্রমে এদের যোগফল বা লব্ধিকে নির্দেশ করে, এরকম একটা সূত্র কিন্তু তোমরা শিখছিলা, ত্রিভুজ সূত্র, তাই না? এটাকে বলে আমরা হচ্ছে ত্রিভুজ সূত্র। এটা নিয়ে আমরা ডিটেলে পরেও কথা বলবো, জাস্ট একটু হাই লেভেলে যদি বলি যে ত্রিভুজ সূত্র কি, দুইটা ভেক্টর একটা ত্রিভুজের দুইটা বাহু বরাবর পর পর যদি থাকে, একই ক্রমে থাকে, দেখো এখানে একই ক্রম বলতে বুঝাইছে, দেখো এই দুইটা মিলে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ আছে, এইভাবে যদি যাও তুমি অ্যান্টি ক্লকওয়াইজ বলতে পারো। সো এই দুইটা ভেক্টর আছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে 3 নাম্বার ভেক্টরটা অ্যান্টি ক্লকওয়াইজ না, বিপরীত ক্রমে অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশনে এরা যেই অর্ডারে গেছে, 3 নাম্বারটা তার অপোজিট অর্ডারে এদের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। সো লব্ধি হচ্ছে যোগফল। তাহলে দেখো এটাকে যদি আমি এ ভেক্টর বলি, এটাকে যদি আমি বি ভেক্টর বলি, তাহলে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ এই দুইটা ভেক্টরের যোগফল ভেক্টর এটা, ঠিক আছে? তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল হচ্ছে আমাদের এ প্লাস বি ভেক্টর। জাস্ট একটু জিজ্ঞেস করতে চাই, যারা অনলাইনে ফেসবুকে আসো লাইভে, একটু জানাও তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। আই হোপ দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে ত্রিভুজ সূত্র বলে যে দুইটা ভেক্টর যদি ত্রিভুজের দুইটা বাহু বরাবর একই অর্ডারে থাকে, তাহলে 3 নাম্বারটা বিপরীত অর্ডারে বিপরীত ক্রমে ওদের যোগফলকে নির্দেশ করে। এই নলেজটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে দেখো এই যে আর ভেক্টরকে চাইলে আমরা একটা ত্রিভুজের মধ্যে ভেঙে আর ভেক্টরটাকে দুইটা ভেক্টরের যোগফল আকারে দেখাইতে পারি। যেমন আমরা যদি
দেখো এই আর ভেক্টরটাকে একটা ত্রিভুজ আকারে দেখাইতে চাই। তাহলে দেখো আর ভেক্টরটাকে একটা ভেক্টর রাখলাম, আর এই দুইটা ভেক্টরের যোগফল আকারে দেখো আমরা এটাকে দেখাইতে পারতেছি। যেমন আমরা বলতে পারি এটা ও, এটা এ ধরো, তাহলে ও এ এবং এপি এই দুইটা কিন্তু একই অর্ডারে আছে। ওই যে দেখো এটার মতো ও এ আর এপি একই অর্ডারে আছে, আর আর ভেক্টরটা কিন্তু বিপরীত অর্ডারে বা বিপরীত ক্রমে আছে। সো দুইটা ভেক্টর যদি একই ক্রমে থাকে, দুইটা বাহু বরাবর থাকে, তাহলে 3 নাম্বার বাহুটা বিপরীত ক্রমে ওদের যোগফলকে নির্দেশ করে। তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর এইটা সমান সমান হবে হচ্ছে আর ভেক্টর। যেমন এই যে ওখানে ছিল এ প্লাস বি ভেক্টর হচ্ছে এই 3 নাম্বারটা ছিল, ঠিক আছে। এখন ঠিক এখানেও একই রকম। এখন আসো যে এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা ধরে নিই হচ্ছে এক্স ওয়াই, পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমি ধরে নিই হচ্ছে এক্স ওয়াই, তাহলে আমরা বলতে পারি যে এই লেন্থটুকু হচ্ছে আমার এক্স, আর এই লেন্থটুকু হচ্ছে আমার ওয়াই, তাই না? তাহলে এইটুকু এক্স এইটুকু ওয়াই। এখন এই ওয়ে ভেক্টরটাকে আমরা কি করতে পারি, ওয়ে ভেক্টরটাকে আমরা লিখতে পারি এক্স, আর এটা যেহেতু ভেক্টর রাশি এক্স যখন লিখতেছি এটা তো শুধু মান হচ্ছে, এটা তো দিক নাই, ঠিক আছে। তো যেহেতু এখানে মান আছে কিন্তু কোনো দিক নাই, তো আমার তো একটা দিক দরকার। এখন ওয়ে ভেক্টরটা এটা কোন অক্ষ বরাবর আছে, এটা এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে। তাহলে এটাকে যদি আমি ভেক্টরে কনভার্ট করতে চাই, শুধু একটা আই হ্যাট দিয়ে গুণ করে দিই। আই হ্যাটের কাজই তো দিক নিয়ে আসা। আই হ্যাট যেখানে থাকবে ওটাতে বোঝায় কি এক্স অক্ষ বরাবর। কোনো কিছুর সাথে আই হ্যাট গুণ হলে মানের কোনো পরিবর্তন হয় না, কারণ এখানে এক্স ইন্টু আই হ্যাটের মান হচ্ছে 1। সো কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে কিন্তু মানের পরিবর্তন হয় না। তাহলে এখানে মান এক্সই থাকতেছে, কিন্তু ডিরেকশন চলে আসছে, ডিরেকশনটা কোন অক্ষ বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক একই ভাবে এপি এই ভেক্টরটাকে আমরা বলতে পারি এটার মান হচ্ছে ওয়াই, আর এটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর আছে তাহলে এটাকে আমরা লিখবো ওয়াই জে। তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমাদের আর ভেক্টর। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা একটা অবস্থান ভেক্টরকে আমরা চাইলে আই জে এর মাধ্যমে একাধিক ভেক্টরের যোগ আকারে প্রকাশ করতে পারি। এক্স অক্ষে কতটুকু আছে, ওয়াই অক্ষে কতটুকু আছে, যেমন এখানে এক্স আই হচ্ছে এক্স অক্ষ বরাবর কতটুকু অংশ আছে আর ভেক্টরের, আর ওয়াই জে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু অংশ আছে, এবং সেখান থেকে আমরা আর ভেক্টরের একটা এক্সপ্রেশন পেলাম। ঠিক আছে, তাহলে আর কে লেখা যায় হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে, এবং কোনো কারণে যদি এটা 2 ডাইমেনশনাল স্পেসে না থাকে, 3 ডাইমেনশনাল থাকতো, তাইলে এখানে যেটা হয়তো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন আমরা চাইলে এটাও আসলে তোমাদেরকে দেখাইতে পারি যে কিভাবে আসলে 3 ডাইমেনশনালি এটা আসলে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হয়ে যায়। তার আগে একটু 2 ডাইমেনশনালি, এটা তো আর ভেক্টর, ভেক্টরের মান থাকে আর হচ্ছে দিক থাকে। তাহলে এই যে যে পজিশন ভেক্টর আর পাইলাম, এই আই যে সহ যে টার্মটা আছে এটার মধ্যে আসলে মানও আছে দিকও আছে। ও বলতেছে কিছু অংশ এক্স অ্যাক্সিসে, কিছু অংশ হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আছে। এখন এক্সাক্ট এই মানটা কত হবে, দিকটা কোন দিকে হবে, এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেলে বা ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেলে, এটাও তুমি চাইলে এখান থেকে বের করতে পারো। শুধুমাত্র একটু জিওমেট্রি ইউজ করতে হবে। যেমন আমরা যদি বলি যে এই যে যে ভেক্টরটা আর ভেক্টর, এটার মান বলতে কি বোঝায়, এই রেখাটার দৈর্ঘ্যকে বোঝায়। আমরা আগের ক্লাসে দেখছিলাম যে একটা অ্যারোর যে লেন্থটা থাকে, দৈর্ঘ্যটা থাকে, ওটা দিয়ে মান বোঝায়, আর অ্যারোর তীর চিহ্ন দিয়ে তো ডিরেকশন বোঝাচ্ছে। তাহলে দেখো তো আমরা কি বলতে পারি কিনা, অবস্থান ভেক্টরের মানের কথা যদি বলা হয়, অবস্থান ভেক্টরের মান, ভেক্টরের মান সেটা কি শুধু ওপি এর দৈর্ঘ্য বলা যায়। ওপি এর দৈর্ঘ্য, অবস্থান ভেক্টরের মান হচ্ছে শুধু এই ওপি এর দৈর্ঘ্য, এবং এই দৈর্ঘ্যটা কি আমরা মডুলাস অফ আর আকারে লিখতে পারি, কারণ আর তো মানও আছে দিকও আছে, দৈর্ঘ্য দিয়ে শুধু মানটা বোঝায়। এখন দেখো এই যে যে মানটা হবে এটা কি হবে, আমরা কি বলতে পারি এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে ওপি স্কোয়ার সমান সমান কি হবে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো সেই কনসেপ্টটা যদি আমরা খাটাই, তাহলে দেখো তো এখানে আমরা এটা এভাবে রাখি, ওপি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ওপি কে আমরা বলতে পারি হচ্ছে আর স্কোয়ার। তাহলে আর এর মানটা হবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই যে আর ভেক্টর ইকুয়াল টু কি এক্স আই প্লাস ওয়াই জে, এর মধ্যে মানও রয়েছে দিকও রয়েছে, এটা একটা ভেক্টর রাশি। শুধু মান পার্টটা কত, আমি যদি ডিকাপল করি, মান দিককে কাপলড অবস্থায় রয়েছে, আমি যদি ডিকাপল করি মানটা কত আর দিকটা কত আলাদাভাবে দেখাতে চাই, মানটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে,
আর দিকটা কোন দিকে হবে, যেমন আমি যদি বলি যে এইটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেলে আছে, আমরা যদি এটা বলি, দেখো এই যে যে ভেক্টরটা, ধরো এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেলে আছে, তাহলে দেখো আমরা দিক যেভাবে বের করতে পারি সেটা হচ্ছে দিক দিক বের করার জন্য দেখো এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, ওই যে সমকোণী ত্রিভুজের পিথাগোরাস যেমন খাটাই দেওয়া পারছো, ট্যান থিটাও খাটাই দেওয়ার ইজিলি, লম্ব বাই ভূমি, যেহেতু তোমার এক্স আর ওয়াই লম্ব আর ভূমি জানা আছে, তাহলে দেখো ট্যান অফ থিটা আমরা লিখতে পারবো হচ্ছে ওয়াই বাই এক্স। তাহলে এখানে থিটা হবে হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সো এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করবো হচ্ছে দিক, আর এই ফর্মুলাটা দিয়ে হচ্ছে আমরা বের করবো হচ্ছে মান। তাহলে আবারও বলি, এটা ছিল অবস্থান ভেক্টরের রাশিমালা 2 ডাইমেনশনাল ক্ষেত্রে। সো এটা আমরা কত কত ক্ষেত্র দেখছি বলতো, 2D ক্ষেত্র দেখছি। 2D ক্ষেত্রে অবস্থান ভেক্টরের রাশিমালা হয় xi প্লাস yj, এর মধ্যে মানও রয়েছে দিকও রয়েছে। মানটাকে আলাদা করে ফেললে হয় হচ্ছে r ইকুয়াল টু রুট ওভার কি x স্কয়ার প্লাস y স্কয়ার, আর দিকটাকে যদি আলাদা করে ফেলি তাহলে হয় হচ্ছে থিটা হচ্ছে tan ইনভার্স y বাই x। ঠিক আছে, যেমন এটা শেখাতে কি সুবিধা হলো আমরা একটু দেখি। যেমন তোমাকে যদি এরকম একটা ভেক্টর দিয়ে দেয় যে a ভেক্টর সমান সমান 5i প্লাস 2j, এটা অনেকটা একটা অবস্থান ভেক্টরের মতোই, কোন একটা রেফারেন্সের রেসপেক্টে এটা একটা অবস্থান ভেক্টর। এখন তোমাকে বললো ভেক্টরটির মান এবং দিক কত, এর মডুলাস কত এটা বের করতে বললো, ও দিক কত। ঠিক আছে, আচ্ছা আগের পেজে একটা জিনিস দেখালে ভালো হয়, সেটা হচ্ছে এই যে থিটাটা যেটা বের করলাম এটা কিন্তু এক্স অক্ষের সাথে কোণ। এখানে দেখো যে থিটাটা তৈরি হয়েছিল এটা এক্স অক্ষের সাথে ছিল, এই জন্য এটাকে থিটা এক্স লেখাটা বেটার। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই যে পরের পেজে আমরা যে প্রবলেমটা দিলাম, এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। মডুলাস অফ এ, অর্থাৎ এ এর মান যখন বলতেছে এটা খুবই সিম্পল, কি হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, এক্স আর ওয়াই কি ছিল, এখানে দেখো এক্স আর ওয়াই ছিল হচ্ছে আই আর জে এর সহগ। তাহলে আমরা বলতে পারি এখানে যেটা হবে এটা হচ্ছে 5 আর 2 হচ্ছে আমার এক্স আর ওয়াই, তাহলে এটা রুট ওভার কি হবে 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। সো এটা হবে হচ্ছে আমার মানের অ্যান্সার। তুমি চাইলে মান বের করে দিয়ে আসতে পারো, এটা হবে √29। ঠিক আছে, ঠিক একইভাবে দিক যদি বলে তাহলে আমরা ট্যান থিটা এক্স, অর্থাৎ এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে এটা যদি বের করতে চাই, তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে ওয়াই বাই এক্স ছিল আমাদের, তাহলে এখানে ওয়াই হচ্ছে, এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে কি এক্স, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 2/5। তাহলে এখানে থিটা এক্স হবে হচ্ছে ট্যান ইনভার্স 2/5, এখান থেকে যে অ্যাঙ্গেলটা আসে ওটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে করে 2 ডাইমেনশনাল ক্ষেত্রে আমাকে যদি একটা অবস্থান ভেক্টর আই জে ফরম্যাটে দিয়ে দেয়, তখন আমি চাইলে ওই ভেক্টরটার মান এবং দিক আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করতে পারি। এখন কেন আমি তোমাদেরকে এটা ভেক্টরের একদম সেকেন্ড ক্লাসে এসে শিখাইতেছি, এটার মেইন রিজন হচ্ছে তুমি যদি তোমাদের তপন স্যার ইসাক স্যারের বইটা খুলো, যে দুটা বই আমাদের মোস্টলি আর কি সব কলেজে ফলো করে, সো যে কোনো বই খুললে দেখবা যে খালি ভেক্টর চ্যাপ্টার আই জে কে দিয়ে ভরা। ঠিক আছে, এখন তুমি বুঝবা যে এই যে এ ভেক্টর সমান সমান সামথিং আই প্লাস সামথিং জে প্লাস সামথিং কে যখনই দিছে, তার মানে এটা একটা অবস্থান ভেক্টরের মতো। ঠিক আছে, একটা রেফারেন্সের রেসপেক্টে ওই ভেক্টরের এক্স অক্ষ বরাবর অংশ আছে, ওয়াই অক্ষ বরাবর অংশ আছে, জেড অক্ষ বরাবর অংশ আছে। তো ওই ভেক্টর ফর্মে যদি দেয় তাহলে ওটা শুধুমাত্র মানটা কত, শুধুমাত্র দিকটা কত, তখন তুমি এই ফর্মুলা দিয়ে বের করতে পারো। ঠিক আছে, এখন আসলে 3 ডাইমেনশনালি জিনিসটা কি হয় এটা মনে রাখার জন্য আসলে খুব বেশি কষ্ট করার দরকার নাই, এটা চাইলে তুমি ইজিলি মনে রাখতে পারো। তাও আমি প্রুফটা হয়তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যেমন 3 ডাইমেনশনালি যখনই যাবা 3 ডাইমেনশন, তখন যেটা হয় এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হয়। ঠিক আছে, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হয়, এটার মান যেটা হয় সিম্পল রাইট, কারণ আগে ছিল এক্স আই প্লাস ওয়াই জে, 3D তে আসলো কি হয়েছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। মান হয় হচ্ছে আর সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আগের মতোই। আগে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, এখানে জেড স্কোয়ার অ্যাড হয়েছে। এইখানে দিক নিয়ে আগের মতো স্ট্রেট ফরওয়ার্ড না ফর্মুলাটা। ঠিক আছে, আগে যেমন আমরা দেখছিলাম থিটা এক্স ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স করলে হয়ে গেছিল, এইবার আর এত সিম্পল থাকে না ব্যাপারটা। এইবারে যেটা হয় আমাদের আসলে যেহেতু থ্রি ডি তে আসলে এক্স অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল থাকে, ওয়াই অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল, জেড অ্যাক্সিস সব আলাদা আলাদা থাকে। এবং যেহেতু এটা 3D, 2D তে যেমন তুমি বলতে পারো কিন্তু এক্স অ্যাক্সিসের সাথে থিটা এক্স হইলে থিটা ওয়াই এর ভ্যালু হচ্ছে 90 মাইনাস থিটা এক্স, তাই না?
এক্স অ্যাক্সিসের সাথে যে কোণ হবে সেটা থেকে 90 থেকে ওটা বাদ দিলে ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল বের হয়ে যাবে, কারণ এটা একই তলে আছে, দুইটা মিলায় 90 ডিগ্রিতে আছে এক্স আর ওয়াই অ্যাক্সিস। কিন্তু যখন 3 ডাইমেনশনাল হবে এবং ভেক্টরটা মাঝ বরাবর যাবে, তখন এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল, ওয়াই অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল, এরা একই প্লেনে থাকে না, একই তলে থাকে না। এখানে যেমন থিটা এক্স থিটা ওয়াই কিন্তু একই তলে আছে, যখন 3 ডাইমেনশনালি হবে তখন দেখবে এরা একই তলে থাকতেছে না। এই জন্য ক্যালকুলেশন অত সহজ হয় না যে থিটা এক্স বের করলে থিটা ওয়াই 90 থেকে বাদ দিলেই থিটা এক্স হয়ে গেল, এরকম না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড প্রত্যেকটার ভ্যালু হচ্ছে আলাদা আলাদা। এবং এটা কিভাবে বের করে এটা আমরা এই টপিকে না, বাট কিছু জিনিস পড়ার পরেই দেখতে পারবো। তো এখানে দিকের জন্য আমাদের থিটা এক্স লাগবে, থিটা ওয়াই লাগবে, থিটা জেড লাগবে, এবং অ্যাঙ্গেল গুলার তিনটার মধ্যে ওরকম কোনো রিলেশন নাই, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা এরকম কোনো কিছু জিনিসপত্র নাই, ঠিক আছে? সো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা বের করতে হবে। এই যে অ্যাঙ্গেলটা কেমন হয় আমি জাস্ট একটু ভিজুয়ালাইজ করানোর জন্য চলো পরের পেজে চলে যাই, যে কিভাবে আসলে আর ভেক্টর এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হলো। আগে এটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখবা যে জিনিসটা ইজি হবে। আমরা কি থ্রি ডি মনে আঁকতে পারবো না এখানে নাকি? যারা অনলাইন আছো একটু একটু মিউট করে রাখো। ওকে, আচ্ছা হ্যাঁ মিউট আছে। ওকে, তো 3D তে যদি আমি একটু ছবিটা আঁকার চেষ্টা করি, দেখো তো আমরা আগে একটা ব্লক আঁকি 3D ফিলটা পাওয়ার জন্য, ছোট। ঠিক আছে, ফ্রি হ্যান্ডে আঁকলাম। সো এই ক্ষেত্রে যখন আমরা তিনটা অ্যাক্সিস আঁকতেছি, বুঝতেই পারতেছো আমাদের বোর্ড হচ্ছে 2 ডাইমেনশনাল, এখানে 3 ডাইমেনশনাল ছবি আঁকতে চাইলে আমি চাইলেও বোর্ডের বাইরের দিকে আসতে পারতেছি না, ওইটাই হচ্ছে এই বরাবর দেখাই দিছি আমরা, ঠিক আছে? এখন আমি যদি একটু অ্যাক্সিস গুলোর নাম দিই, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এই ক্ষেত্রে যখন আমি একটা অবস্থান ভেক্টরকে দেখাবো, ধরো আমি এই বিন্দুর অবস্থান ভেক্টর দেখাইতে চাই, এটা হচ্ছে আমার পি বিন্দু। এই পি বিন্দুর যখন অবস্থান ভেক্টর দেখাইতে যাব, তখন আমাদের অবস্থান ভেক্টরটা কি হবে? এইটা হবে, ঠিক আছে? এই ভেক্টরটা হবে হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরকে আমরা তখন আর নাম দিব, ঠিক আছে? এখন এই আর কে যখন আমরা ভাঙবো, তো সবাই আগে একটু বোঝার চেষ্টা করো, এক্স আর ওয়াই অ্যাক্সিস পরস্পর 90 তে আছে, ওয়াই জেড অ্যাক্সিস এটাও কিন্তু এখানে দেখতে মনে হচ্ছে না 90, কিন্তু এটা কিন্তু এখানে কত অ্যাঙ্গেলে আছে? এটা কিন্তু 90 অ্যাঙ্গেলে আছে। এই এক্স জেড ও কত অ্যাঙ্গেলে আছে? 90। সো এগুলো কিন্তু সব 90 90 করে আছে, ঠিক আছে? তার মানে কখনো যদি আমি জেড অ্যাক্সিস এর প্যারালাল কোনো কিছু আঁকি, মনে রাখবা সেটা এক্স অ্যাক্সিস এর সাথে 90 তে থাকবে। আমি যদি কখনো ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল কিছু আঁকি, তার মানে ওটা এক্স অ্যাক্সিস এর সাথে 90 অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে? তাহলে আমি প্যারালাল কোনো অ্যাক্সিস আঁকলেই বাকিগুলোর সাথে ওরা 90 তে থাকবে। যেমন আমি কি বলতে পারি, এইটা আর এইটা যেহেতু প্যারালাল, তাহলে এইখানে যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এই জায়গাটায়ও কত আছে বলো তো? 90 আছে। সো যেহেতু 3D জিনিস 2D তে আঁকছি, এগুলো জাস্ট একটু ভিজুয়ালাইজ করতে হবে ঠিকঠাক মতো। এখন আসো, আমি যদি এই ওপি ভেক্টর, ধরো এটার নাম হচ্ছে ও, এটা ও পয়েন্ট, তাহলে ওপি ভেক্টর সমান সমান কি লিখতে পারবো? ওপি সমান সমান, দেখো তো এই ভেক্টরটা যদি আমি যোগ করি, ধরো এটা হচ্ছে এ, আমি একটু নাম দিই, এটা ধরো বি, এটা ধরো সি, এটা পি, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু লিখতে পারবো যে ওপি ভেক্টর হচ্ছে ও এ ভেক্টর, ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর। একটু আগে যেমন আমরা ত্রিভুজ আঁকছিলাম, ওপি ভেক্টর ছিল ও এ প্লাস এপি, এবারও আমরা একই কাজ করতে পারি। ওপি ভেক্টর সমান সমান হচ্ছে ও এ প্লাস এপি, ঠিক আছে? এখন আসো যে ও এ প্লাস এপি লিখলাম, আমি এপি কে বলতে পারি, এপি হচ্ছে দেখো কোন অ্যাক্সিস বরাবর আছে, এপি ভেক্টরটা
এটা কোন অ্যাক্সিস বরাবর আছে? এটা আছে ওয়াই অ্যাক্সিস বরাবর। ধরো পি বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। পি বিন্দুর স্থানাঙ্ক যদি হয় এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে তুমি এক্স অ্যাক্সিস বরাবর গেছো হচ্ছে এক্স পরিমাণ, ওয়াই অ্যাক্সিস বরাবর গেছে হচ্ছে ওয়াই পরিমাণ, আর জেড অ্যাক্সিস বরাবর আসছে হচ্ছে জেড পরিমাণ। দেখো এখানে কোন জিনিস কোনটা এক্স, আমরা কি বলতে পারি এখানে ওসিটা হচ্ছে এক্স, কারণ এক্স অ্যাক্সিস বরাবর কোঅর্ডিনেট হচ্ছে এক্স। আবার ওয়াই অ্যাক্সিস বরাবর যে কোঅর্ডিনেটটা, এটা ধরো আমি আরেকটা নাম দেই, এটা হচ্ছে ডি, তাহলে সিডিটা হচ্ছে আমার ওয়াই, সিডিটা হচ্ছে আমাদের, যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর তাহলে এটা ওয়াই, ঠিক আছে। আবার ঠিক একইভাবে আমরা ডিপিটাকে বলতে পারি হচ্ছে, ডিপিটা হচ্ছে জেড, কারণ ডিপি কোন অ্যাক্সিস বরাবর আসছে? জেড অ্যাক্সিস বরাবর আসছে। সো যদি এটা হয়ে থাকে তাহলে দেখো আমরা এপি কে যেহেতু এপি যেহেতু আমরা বলতে পারি সিডির সমান্তরালে আছে এবং সমান, তাহলে এপিটা কোন অ্যাক্সিস বরাবর আসছে? ওয়াই অ্যাক্সিস বরাবর আসছে, তাহলে এটা ওয়াই কোঅর্ডিনেটের সাথে রিলেটেড, এবং এটাকে আমরা লিখতে পারবো ওয়াই জে হ্যাট। জে হ্যাটটা নিছি দিক বলার জন্য, আর ওয়াই হচ্ছে সেটার মান, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা যদি এটাকে তাহলে এখানে বসাই দিই, তাহলে ও এ প্লাস এপি, এপির বদলে বসাই দিই হচ্ছে ওয়াই জে হ্যাট। এখন আসো ও এ ভেক্টরটা, এটা না আছে এক্স অ্যাক্সিস বরাবর, না আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা মাঝামাঝি দিয়ে গেছে, তাই না? তো এটাকে চাইলেও আমরা কিছু লিখতে পারবো না, কিন্তু ও এ কে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি। ও এ কে চাইলে আমরা হচ্ছে ভেঙে লিখতে পারি। ও এ কে আমরা বলতে পারি হচ্ছে ও বি প্লাস ও বি এ। দেখো ও বি প্লাস হচ্ছে বি এ, ও বি প্লাস হচ্ছে বি এ। তাহলে এটা একটু লিখে ফেলি, ও এ হচ্ছে ও বি প্লাস বি এ, ত্রিভুজ সূত্র। ও বি বি এ যোগ করলে আমরা পাবো হচ্ছে ও এ, ঠিক আছে। ও বি বি এ যোগ করলে ও এ পাইতেছি। এখন এভাবে কেন লিখলাম? কারণ আমরা কি বলতে পারি, ও বিটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর গেছে, দেখো এই যে ও বি গেছে জেড অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটের মধ্যে এই পার্টটুকু হবে হচ্ছে আমার জেড, এই পার্টটুকু হবে হচ্ছে আমার জেড। তাহলে মুছে ফেলি এটা একটু এবং লিখি জেড কে হ্যাট। তাহলে ও বি এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর আসছে দেখা কোঅর্ডিনেটর কোনটা হবে? জেড কোঅর্ডিনেটের সমান হবে, যেহেতু এটা একটা কিউবের মতো অনেকটা, ঠিক আছে। তাহলে জেড অ্যাক্সিস এর প্যারালাল সব সাইড গুলা সেম হবে, সেই জন্য আমরা এটাকে লিখছি হচ্ছে ওবিটা হচ্ছে জেড। আর বি এ, বি এ পার্টটাকে কি লেখা যাবে? বি এ পার্টটাকে আমরা লিখতে পারবো, এটা যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর গেছে, এক্স অ্যাক্সিস এর প্যারালাল, তাহলে এটা হবে এক্স এর সমান, তাহলে এটা হবে এক্স আই, এটা হবে ওয়াই জে, তাহলে এটা হবে আমাদের ওপি ভেক্টর। তাহলে দেখো ওই যে একটু আগে আমরা যেটা লিখেছিলাম, এটা বিশ্বাস করছিলাম আগে, আর এখন হচ্ছে আমরা দেখে ফেললাম যে অ্যাকচুয়ালি কি হয়, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে এর সমান হয়, ঠিক আছে। এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে এর সমান হয়। ঠিক একইভাবে তুমি চাইলে এখানে সমকোণী ত্রিভুজ ধরে ধরে প্রমাণও করতে পারবে যে আর এর ভ্যালু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। এটাও তুমি চাইলে একইভাবে দেখাইতে পারবা। যেমন কেমনে দেখা যায় যে ওপি স্কোয়ার সমান সমান কি হবে? ওপি স্কোয়ার সমান সমান হবে হচ্ছে ও এ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, কারণ এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তুমি যদি এই বরাবর একটা প্লেন কাট করো, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, আর এটা লম্ব। তাহলে ওপি স্কোয়ার লেখা যাবে ও স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। আবার ও স্কোয়ার কে লেখা যাবে, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ও হচ্ছে আবার হচ্ছে অতিভুজ। সো সেই হিসেবে তুমি লিখতে পারবো ও স্কোয়ার হচ্ছে ও বি স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার। সো আলটিমেটলি ও বি স্কোয়ার বি এ স্কোয়ার এপি স্কোয়ার এগুলোই হচ্ছে এক্স ওয়াই জেড এর ভ্যালু। সো এখানে চলে আসে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর এর ভ্যালু। তাহলে রুট করলে আমরা পেয়ে যাই হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন আসলে এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল কোনো যদি ভেক্টর থাকে, তাহলে ওইখান থেকে কিভাবে আমরা মানটা বের করতে পারি। আর দিকের ক্ষেত্রে আমরা বলছিলাম একটু আগে কিন্তু বললাম যে দিকের ক্ষেত্রে ডাইরেক্টলি ওরকম ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স লেখা যায় না, কারণ এখানে এক্স ওয়াই জেড এর সাথে যে অ্যাঙ্গেল গুলা এরা একই প্লেনে থাকে না। সো এটার হিসাবটা একটু ট্রিকি, এটা যখন আমরা ডট গুণ করব ভেক্টরের গুণনের মধ্যে, তখন আমরা এটা পাবো, ঠিক আছে। ওকে, এখন যেহেতু আমাদের এই যে থ্রি ডাইমেনশনাল একটা ভেক্টরের ক্ষেত্রেও আমরা কিভাবে মান বের করে এটা দেখে ফেলছি, তাহলে তোমাদের বইতে দেখবা মাঝে মাঝে এরকম একটা ভেক্টর লেখা আছে যে এ সমান সমান 2i প্লাস 4j প্লাস 6k, এরকম ধরো বিভিন্ন সহগ দিয়ে ভেক্টরটা লেখা থাকবে। যদি কখনো বলে তোমার এ এর মানটা কত, তাহলে আমরা এখন ইজিলি বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। তাহলে এটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা শুধু এ লিখতে পারি,
এখানে আমরা বসাতে পারি 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, ওই এক্স ওয়াই জেড এর ভ্যালু বসাই দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কত আসে আমাদের, সম্ভবত 56 আসবে, তাই না? 36 আর 40, 56। সো এটা হচ্ছে আমাদের ভেক্টরটার মান। 56 ইজ লাইক কত, 7 আর 8 এর মাঝামাঝি। 7 স্কোয়ার হচ্ছে 49 আর 8 স্কোয়ার হচ্ছে 64, সো 7 পয়েন্ট সামথিং। সো ইউ গেট সাম আইডিয়া যে আসলে এই ভেক্টরের মানটা কেমন, বা ধরো এটা যদি একটা বল হয়, বলের মানটা কত। সো আইজে কে ফর্মে দিল, এটা কিন্তু ফিল করা খুব ডিফিকাল্ট যে বলটা কত মানের বল। কিন্তু তুমি যখন আইজে কে সহগের স্কোয়ারের যোগফল করতেছো, যে মানটা আসতেছে রুটে আসুক আর পয়েন্টে আসুক, যেভাবে আসুক, তুমি তো একটা আইডিয়া পাচ্ছ যে এটা কি কতটুকু, 10, 20, মাঝামাঝি, 4, 5 কত। ঠিক আছে, সো বলের মানে মানগত একটা আইডিয়া পাওয়া যায়। ওকে, তো এখন আসো যে এই যে যেহেতু এই জিনিসটা শিখলাম, এখান থেকে ছোট্ট একটা ম্যাথ আমরা করে ফেলতে পারবো, একক ভেক্টর রিলেটেড ম্যাথ। ঠিক আছে, সো একটু চলো এদিকে লিখি, একক ভেক্টর সংক্রান্ত সমস্যা, একক ভেক্টর নির্ণয়। যেমন তোমাকে বললো এ ভেক্টর সমান সমান, ওই ভেক্টরটাই দিয়ে দিছে 2i প্লাস হচ্ছে 4j প্লাস হচ্ছে 6k, এবং তোমাকে কোশ্চেনে বললো যে এ বরাবর একটি একক ভেক্টর নির্ণয় করো। এ বরাবর একটি একক ভেক্টর নির্ণয় করো, একক ভেক্টর নির্ণয় করো। সেখানে প্রথম কথা হচ্ছে যে আমরা আসলে সব ডট গুলা কানেক্ট করতেছি। আমরা কি শিখছি, একক ভেক্টর শিখছি আগে। একক ভেক্টর কাকে বলে তোদের মনে আছে, যে যে কোনো একটা ভেক্টরকে কোনো ওই ভেক্টরটার মান দিয়ে ভাগ করলে আমরা কি পাই, মূল ভেক্টর বরাবর একটা একক ভেক্টর পাই। এটা লাস্ট দিন আমরা দেখেছিলাম। তো এখন আমরা দেখলাম যে কোনো একটা ভেক্টর দিলে তার মান কেমনে বের করে, এটা কিন্তু শিখলাম, তাই না? এই যে যেমন অবস্থান ভেক্টরের মান কিভাবে বের করছি, রুট ওভার আই এর সহগের স্কয়ার, জে এর সহগের স্কয়ার, কে এর সহগের স্কয়ার, যোগফলকে রুট করে দেবো। ঠিক আছে, এখন যেহেতু ভেক্টর জানি, ভেক্টরের মান কেমনে বের করে এটা জানি, তাহলে একক ভেক্টর আমরা বের করতে পারবো। কারণ একক ভেক্টর হচ্ছে কি, এ হ্যাট সমান সমান এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে দেখো এখানে কত আসে, 2i প্লাস 4j মানে ভাইয়া প্লাস, মানটা দিয়ে ভাগ করলেই তো হয়ে যাচ্ছে এর, আবার একটু বলবা মানটা দিয়ে ভাগ করলে। মানে এর যে মান, ওই মানটা দিয়ে এর যে ভেক্টর, ওই ভেক্টরটাকে যদি আমি ডিভাইড করে দিই, তাহলে তো আমার এই ভেক্টর মানে এর একক ভেক্টর চলে আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো করতেছি। দেখো ওই যে এ ভেক্টরটা বসাইছি, পুরো ভেক্টরটা, এখন তার মান দিয়ে ভাগ করব। মান তো একটু আগে বের করলাম, রুট ওভার 56, তাইলে হুম। এখানে জাস্ট রুট ওভার 56 দিয়ে ভাগ করে দিলাম, তাইলে একক ভেক্টর পেয়ে গেলাম। একক ভেক্টরের সংজ্ঞা শিখছিলাম বা ইকুয়েশন শিখছিলাম এরকম। এখন আবার অবস্থান ভেক্টরের থেকে মান কেমনে বের করে শিখছি, এবার দুটোকে কানেক্ট করতেছি। যে কোনো একটা ভেক্টরকে যদি অবস্থান ভেক্টর আকারে দেখায় দেয়, আই জে কে ফর্মে দিয়ে দেয়, আমরা তো মান বের করা কেবল শিখছি, ওই মান দিয়ে ভাগ করে দিলাম, তাহলে একক ভেক্টর বের হয়ে গেল। তাহলে কি হইলো, একক ভেক্টরটা হবে হচ্ছে 2/√56i প্লাস 4/√56j। তুমি চাইলে আলাদা করে লিখতে পারো, অথবা উপরের লাইনে রেখে দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। 6/√56k। এখন আমি যখন এরকম প্রথম পড়ছিলাম এটা একটা একক ভেক্টর, আমার প্রথমে বিশ্বাস হয় নাই যে এটার মান আবার কেমনে এক। এ তো অনেক কিছু আছে এর সাথে, আই এর সাথে অনেক বড় সহগ, জে এর সাথে সহগ। তো তুমি যদি দেখো এটার মান অ্যাকচুয়ালি একই আসবে। কেমন, যেমন আমরা তো জানি আই জে কে ফর্মে থাকলে মান কেমনে বের করে, আই জে কে এর সহগের স্কয়ারের যোগফলের রুট। এখন দেখো তুমি চেক করতে পারো যে এটার মান কি এখনো এক আছে কিনা। এ হ্যাটের মান হবে হচ্ছে রুট ওভার আই এর সহগের স্কয়ার প্লাস জে এর সহগের স্কয়ার প্লাস কে এর সহগের স্কয়ার। উই আর এক্সপেক্টিং যে এটা এক আসা উচিত। তাহলে দেখি তো একটু এক আসে কিনা। 2/√56 স্কয়ার প্লাস হচ্ছে কি বলতো 4/√56 স্কয়ার, আর ফাইনালি হচ্ছে 6/√56 স্কয়ার। তাহলে এখান থেকে দেখো তুমি উপরে কিন্তু নিচে থাকবে 56, আর উপরে থাকবে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার, যেটা একটু আগে 56ই পাইছিলাম আমরা। তাহলে 56/56 এটা কত হচ্ছে 1। এটা দেখানোর জাস্ট উদ্দেশ্যটা হচ্ছে এই যে এরকম ফ্র্যাকশন ফ্র্যাকশন আই জে কে আকারে আছে, এইগুলার দেখো মানটা কতই আসলো, কিন্তু 1ই আসতেছে। কিন্তু রুট করে যদি আই জে কে এর সহগের স্কয়ারের যোগফলে রুট করি, তাহলে এটা 1 আসছে। তাহলে ঠিক আছে, আমার হাইপোথিসিস ঠিক আছে যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করছিলাম, যেটা আসছে আই জে কে ফর্মে, ওইটার মানও আবার 1। তাহলে আমরা কিন্তু একক ভেক্টরই পাইছি আসলে। ইমন, বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। এটা জাস্ট চেক করলাম আর কি, যে এটা যে একক ভেক্টরই, এটা কি ঠিক আছে কিনা। ঠিক আছে,
তাহলে দেখো আমরা প্রথম দিনে হচ্ছে একক ভেক্টরের সংজ্ঞা এবং হচ্ছে কিভাবে লেখাটা দেখছিলাম, আজকে অবস্থান ভেক্টর দেখছি, এই দুটাকে কানেক্ট করে আমরা কিভাবে একক ভেক্টর বের করা যায় আইজেকে ফর্মে সেটা দেখে ফেললাম। ঠিক আছে, যেমন তোমাকে এরপরে আমি একটা ম্যাথ দেই, ধরো এই যা যা শিখছি এখন পর্যন্ত সবকিছুকে কানেক্ট করব। ঠিক আছে, ধরো তোমাকে বললো যে 30 নিউটন বল, 30 নিউটন বল পি ভেক্টর বরাবর কাজ করে, পি ইকুয়াল টু 3i প্লাস 2j, 2j মাইনাস ধরো কে বরাবর কাজ করে, বরাবর কাজ করে। বলের ভেক্টর রূপ লিখো, বলের ভেক্টর রূপ লিখো। তার মানে এখানে তো শুধু বলটাকে মান আকারে দিয়ে দিছে, 30 নিউটন বলটা হচ্ছে তার, 30 নিউটনটা হচ্ছে তার মান। তো তোমাকে ভেক্টর রূপ লিখতে বলছে হচ্ছে তার মানে এফ 30 নিউটন এটা হচ্ছে শুধুমাত্র মান, তোমাকে ভেক্টর ফর্মটা কি হবে এটা বের করতে বলছে। ঠিক আছে, ভেক্টর ফর্মটা বের করতে বলছে। তো ভেক্টর ফর্মে কিভাবে বের করা যায়, আইজে কে সহ থাকতে পারে, আইজে কে থাকা মানে হচ্ছে কি বলতো ভেক্টর ফর্ম। তো এই ম্যাথ দিলে অনেকেই যেটা করে ফেলে যে ঠিক আছে ভাই আপনি একটা মান দিছেন আর একটা ভেক্টর দিছেন, দুটো গুণ করে দিন, গুণ করে দিলে তো আইজে কে ঢুকে গেল ওটার মধ্যে, ওটাই মনে হয় তাহলে আমার ভেক্টরটা হয়ে যাবে। তাহলে এই যে এফ, এটা অনেকে করে 30-র সাথে পুরো পি ভেক্টরটা গুণ করে দেয় এবং এটা হয় হচ্ছে 30। তাইলে তো ভাইয়া হলো না ভাইয়া, তাই তো একটা পুরো আলাদা একটা জিনিস চলে আসলো। হ্যাঁ, এই জায়গায় ভুলটা কোথায় দেখো, এই জায়গায় ভুলটা হচ্ছে এই যে যে 30-র সাথে এটা গুণ করে দিছে, এটার মান তো এক না ভাই, তোমার মান তো বাইরে যাইতেছে তাই না, তোমার বলের মান হইতে হবে 30, হ্যাঁ, এটার মান বলের হচ্ছে মান বেড়ে 30-র যাচ্ছে। সাথে যেটা গুণ করলা সেটা কি 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এর মাইনাস 1 স্কোয়ার আর 1 স্কোয়ার একই কথা। তো এটার মান হচ্ছে রুট ওভার কত বলো তো, 14, 14 ইজ লাইক 3 থেকে 4 এর মধ্যে একটা ভ্যালু। সো হুম। তুমি 30-কে 3 থেকে 4 এর মধ্যে একটা ভ্যালু দিয়ে গুণ করলে এটা তো অনেক বাইরে যেতেছে, তো বলের মান তো আর 30 থাকলো না, তার মানে তুমি এই জিনিসটা দিয়ে আসলে গুণ করতে পারবা না। কি বলছি বোঝা গেছে, যেহেতু বলটাকে ভেক্টর রূপে প্রকাশ করতে বলছে, শুধু এটা না, বলের মান কতই রাখতে হবে, 30-এই রাখতে হবে, 30 থেকে বাড়াইতে পারবা না। সো দিস ইজ নট রাইট। তাহলে আমাদের কি ভুলটা হয়েছে, যে 30টা থাকবে তার মান, আর তার একটা দিক আনতে হবে, দিক আনতে গেলে পুরা ভেক্টর দরকার নাই, ওই ভেক্টর বরাবর একটা একক ভেক্টর নিয়ে নিব। কারণ আমরা জানি যে পি হ্যাটের দিক হয় পি ভেক্টর বরাবর, তোমাদের যখন আমি এ হ্যাট পড়াইছিলাম, এ হ্যাঁ ভাইয়া, ভেক্টরকে মনে তার আছে। মান দিয়ে ভাগ করে দিছিলাম, তখন এ হ্যাটের দিক ছিল কিন্তু মূল ভেক্টর এ বরাবর, ঠিক না, এ হ্যাটের দিক ছিল মূল ভেক্টর এ বরাবর এবং মান ছিল 1। ঠিক আছে, তাহলে এইখানে আমরা বলতে পারি পি হ্যাট আনসি, পি হ্যাটের, একটু মিউট করো আনন্দ, হ্যাঁ, পি হ্যাট আনসি, পি হ্যাটের হচ্ছে তোমার মান হচ্ছে 1 তাই না, মান হচ্ছে 1 এবং দিক কোন দিকে আমরা জানি মূল ভেক্টর পি বরাবর। তাহলে আমাদের পুরা জিনিসটা স্টেটমেন্টটাকে কিন্তু আমরা অনার করতেছি, দেখো এই 30 নিউটনই থাকতেছে মান, কারণ পি হ্যাটের মান 1, আর এটা যেহেতু পি বরাবর কাজ করতেছে তাহলে এই পি হ্যাটও তো পি বরাবরই থাকে, তাহলে দিকটাও আসতেছে আবার মান একই থাকতেছে, সাপও মরতেছে লাঠিও ভাঙতেছে না, আমি মান 30ই রাখতে পারছি কিন্তু একটা ডিরেকশন নিয়ে আসতে পারছি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 30 ইন্টু পি হ্যাট হচ্ছে কি পি ভেক্টর ডিভাইডেড বাই পি এর মডুলাস, তাহলে এটা আসবে পি ভেক্টর হচ্ছে আমাদের 3i প্লাস 2j মাইনাস কে, আর এখানে হবে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার বা 1 স্কোয়ার যেটা লেখো, সেটা হবে 30 ইন্টু 3i প্লাস 2j মাইনাস কে, আর নিচে বোধহয় থাকে রুট ওভার 40। সো চাইলে তুমি এটাকে এভাবে লিখতে পারো 30 বাই রুট 14, এখানে থাকবে 3i প্লাস 2j মাইনাস কে। সো আই জে কে আসছে মানে এর মধ্যে দিক চলে আসছে, আর তুমি দেখবা এই পুরাটার ভ্যালু 30 থেকে কিন্তু বাড়ে নাই। তো তুমি যদি ওই যে আই জে কে সহগের স্কোয়ারের যোগফলে রুট করে পুরো জিনিসটার মান আবার 30-ই আসতে যাচ্ছে। ঠিক আছে, কারণ তুমি যেটা গুণ করছো পি হ্যাট, এটার মান 1 ছিল, 30-এর থেকে 30 ইন্টু 1 এটার মান 30-ই থাকলো, কিন্তু একটা ডিরেকশন চলে আসলো। ঠিক আছে, সো এটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যখন তোমাকে বলবে কোনো একটা বল ওই বরাবর কাজ করে, তখন ওই বরাবর তোমার একক ভেক্টর দরকার, ওই বরাবর যে কোনো ভেক্টর হইলে হবে না, এখানে এ ভেক্টর বা পি, সরি পি ভেক্টর আছে, এই পি ভেক্টরটা কিন্তু অনেক বড় একটা ভেক্টর, তোমার এই পুরো বড় ভেক্টরটা দরকার নাই, যে বরাবর কাজ করবে ওই বরাবর একক ভেক্টর লাগবে আমার। এক্স অক্ষ বরাবর কাজ করলে আই হ্যাট নিলে হয়ে যায়। সো অন্য যে কোনো অক্ষ বা অন্য এক্স ওয়াই জেড এর মাঝামাঝি কোনো দিক দিয়ে গেলে ওই বরাবরের একক ভেক্টর লাগবে, আমার মূল ভেক্টরটা লাগবে না, বড় ভেক্টরটা লাগবে না। ঠিক আছে,
ওকে, যদি এটা বুঝে থাকি তাহলে চলো আমরা পরের দিকে যাই। আমরা এখন চলে যাব হচ্ছে ভেক্টরের যোগ এবং যোগের কি কি নিয়ম আছে, আমরা ইনশাল্লাহ সামান্তরিক সূত্রটা দেখবো। ঠিক আছে, So, চলো ভেক্টরের যোগ। তোমাদের লাস্ট ক্লাসে আমি বলেছিলাম ভেক্টর চ্যাপ্টার আসলে আমরা কি শিখি। আমরা যেহেতু আমাদের ফিজিক্সে প্রচুর ভেক্টর রাশি নিয়ে কাজ করতে হবে, তো এই ভেক্টর রাশিগুলো কিভাবে যোগ করব, কিভাবে বিয়োগ করব, কিভাবে গুণ করব, এই জিনিসগুলো নিয়ে ভেক্টর চ্যাপ্টার। তো আমরা এখন যোগ দিয়ে শুরু করতেছি। যোগে জানার আগে কিছু কিছু টার্ম জানা দরকার ছিল, অবস্থান ভেক্টর, একক ভেক্টর, এগুলো শিখছি। এরপর যোগের পরে বিয়োগ দেখবো, বিয়োগের পরে গুণের দিকে যাবো আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে ভেক্টরের যোগ। সো প্রথম কথা, ভেক্টরের যোগ কেন শিখা লাগে, কারণ ধরো একটা ফুটবলে একই সাথে দুইজন কিক করলো, দুই দিকে কিক করলো, এখন ফুটবলটা কোন দিকে যাবে? একই টাইমে দুইজন কিক করছে, ফুটবলটা যাবে কোন দিকে? যে- এইদিকে যাবে না এদিকে যাবে নাকি মাঝামাঝি যাবে? অ্যান্সার এদের হচ্ছে মাঝ মাঝামাঝি। বরাবর কোন একটা জায়গা দিয়ে যাবে। তাহলে মাঝ বরাবর যে যাবে ওটা ঠিক মাঝ বরাবর কোন দিকে যাবে, কত অ্যাঙ্গেলে যাবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা যোগের মাধ্যমে বের করব। এই দুইটা ধরো 10 নিউটন 20 নিউটন করে বল প্রযুক্ত করছে, তাহলে এইটার উপর বলটা টোটালটা কত হবে? ঠিক আছে, এই টোটাল জিনিসটাই হচ্ছে আমাদের ভেক্টরের যোগ। তাহলে চলো আমরা দেখি যে ভেক্টরের যোগটা কি কি নিয়মে করা যেতে পারে। এটা তোমরা অলরেডি 9-10-এ কিছুটা শুনছো যে ভেক্টরের যোগ 3টা নিয়মে করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, যেটা নিয়ে একটু আগে আমরা কিছু কথাবার্তা বলছি। হ্যাঁ, ত্রিভুজ ত্রিভুজ, সূত্র, সামান্তরিক আর বহুভুজ। হ্যাঁ সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র ইংলিশ গুলো একটু শিখে রাখো, আইইউটির এক্সামে হেল্প হবে। এটাকে বলে ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল, এটা হচ্ছে প্যারালেলোগ্রাম। যখন প্যারালেলোগ্রাম বলবো এটা হচ্ছে সামান্তরিক। প্যারালেলোগ্রাম ল। আরেকটা আছে হচ্ছে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র, এটাকে বলে পলিগন ল। পলিগন ল। আচ্ছা, কথা হচ্ছে এই 3টা সূত্র যদিও নামে আলাদা আলাদা, কিন্তু এদের রেজাল্ট একই। মানে সূত্রগুলা থেকে যে তুমি ভেক্টরের যোগ বাইর করবা আলাদা হবে দুইটা নিয়মে, এরকম না। সবাই একই কথাই বলতে চায়, জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে কথাটা বলবা তো। ঠিক আছে, যেমন ত্রিভুজ সূত্র কি বলে চলো আমরা একটু দেখি। ত্রিভুজ সূত্র অলরেডি বলে ফেলছি যে যদি একটা ত্রিভুজের, ধর একটা ত্রিভুজ আঁকলাম, দুইটা বাহু বরাবর দুইটা ভেক্টরকে বসাই একই ক্রমে, তাহলে 3 নাম্বার বাহু বরাবর বিপরীত ক্রমে বসানো ভেক্টরটা হবে হচ্ছে এই দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধি। তাহলে এটা যদি হয় এ ভেক্টর, এটা যদি হয় বি ভেক্টর, এটা হবে হচ্ছে এ প্লাস বি ভেক্টর। একটা ত্রিভুজের দুইটা বাহু বরাবর একই ক্রমে দুইটা বাহু ভেক্টরকে বসাইলে 3 নাম্বার বাহুটা বিপরীত ক্রমে ওদের যোগফলকে নির্দেশ করে। ঠিক আছে, এটা ত্রিভুজ সূত্র ছিল, একটু আগেও দেখলাম আমরা। এখন আসলে এটাকে কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। যেমন ধরো তোমাকে এরকম একটা এক্সাম্পল দিল যে একটা ফুটবল আছে, এই ফুটবলে দুইজন কিক করছে, একটু আগে যেটা দেখাচ্ছিলাম। ধরো মেসি কিক করছে, মেসি ভেক্টর এটা। আর একদিক থেকে ধরো রোনালদো কিক করছে, গায়ের জোরে মারছে একটু। এখন আসো যে বলা হইলো ফুটবলটা যাবে কোন দিকে। ঠিক আছে, এখন কোন দিকে যাবে এইটা বোঝার জন্য আমরা ত্রিভুজ সূত্র ইউজ করতে চাচ্ছি। কিভাবে ত্রিভুজ সূত্র ইউজ করব? ত্রিভুজ সূত্রে আমরা যেটা করতে হবে, এই ভেক্টর গুলো নিয়ে একটা ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজটা তো আর এখানে নাই, আমরা যদি একটু সাইডে আঁকি, মনে রাখবা একটা ভেক্টরকে সরায় আর এক জায়গায় নিতে হবে সাইডে আঁকার জন্য। আর যখনই ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা সরাই, তখন আমরা সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী সরাই। যে কোনো ভাবে সরাইলে হবে না। এই ভেক্টরের যে দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যটাকে সেম রাইখা আমার এখানে নিয়ে আসতে হবে। শুধু দৈর্ঘ্য না, ডিরেকশনটাও সেম রাখতে হবে। তাহলে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে মেসি ভেক্টর। তাহলে প্রথম ভেক্টরটাকে বসাইলাম, এরপর আসো দ্বিতীয় ভেক্টরটাকেও আমি বসাবো। আমরা এই জায়গাটা একটু মুছে দিই। দ্বিতীয় ভেক্টরটাকে আমরা বসাবো, কিন্তু কিভাবে বসাবো? এটা প্যারালাল করে বসাবো। তাহলে দেখো এই যে ওটা মোটামুটি হচ্ছে এটা প্যারালাল করে বসাচ্ছি, এবং মানও মোটামুটি ঠিক রাখতে হবে। এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য ঠিক থাকতে হবে, মোটামুটি চোখের দেখায় যাতে ঠিক থাকে এরকম হইলে হবে। আচ্ছা, তাহলে এই যে যেটা হলো, এটা হচ্ছে আমার রোনালদো ভেক্টর। তাহলে এটা রোনালদো ভেক্টর। এখন আসো একই ক্রমে বসাইছি, দেখো এখানে আমরা একটাতেই, তাহলে ভালো হবে। এটাকে আমরা বলতেছি রোনালদো ভেক্টর। তাহলে মেসি ভেক্টর রোনালদো ভেক্টরকে একই ক্রমে বসাইলাম। দুইটা বাহু যদি হয়ে থাকে 3 নাম্বার বাহুটা আঁকবো, এবং বিপরীত ক্রমে হবে হচ্ছে এদের লব্ধি। তাহলে 3 নাম্বার বাহুটা আমরা একটু এঁকে ফেলি, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার বাহুটা। ঠিক আছে, আর 3 নাম্বার বাহুটার আমি আরেকটা, ঠিক আছে,
3 নাম্বার বাহুটা, এখন 3 নাম্বার বাহুটার এই দুইটা গেছে অ্যান্টি ক্লকওয়াইজ, 3 নাম্বার বাহুটা আর অ্যান্টি ক্লক না হয়ে বিপরীত দিকে যাবে, মানে ক্লকওয়াইজ এর মতো হবে। তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা হইলো মেসি ভেক্টর প্লাস রোনালদো ভেক্টর। তাহলে দেখো ফুটবলে কি করছিলাম, ওই ভেক্টর গুলাকে নিয়ে ত্রিভুজ আঁকছি, ত্রিভুজের 3 নাম্বার বাহুটা কি ওদের লব্ধির যোগফল নির্দেশ করছে বা লব্ধির দিক নির্দেশ করছে। লব্ধি মানে হচ্ছে যোগফল, ঠিক আছে। এখন দেখো এই যে ভেক্টর, এটা তো আবার আমরা জানি, দেখি এটাকে আবার সরাই আমরা ফুটবলের কাছে নিয়ে আসতে পারবো। কেন? কারণ আমরা জানি যে এই দুইটা ভেক্টরের যোগফল যেটা আসলো, এই ভেক্টর গুলাকে যেমনি সরাইছিলাম, যোগফলটাকে আমি সরাই আবার ফুটবলের কাছে আনবো, যাতে বোঝা যায় যে গেছে কোথায় ফুটবলটা, ঠিক আছে। তো এটা তো সাইড করে আমরা আঁকলাম ত্রিভুজ, কিন্তু অ্যাকচুয়ালি ফুটবল তো আর ত্রিভুজে যায় নাই। তো ত্রিভুজের এই 3 নম্বর বাহুটাকে আমরা ফুটবলের কাছে নিয়ে আসবো, তাহলে ওইটা যেদিকে থাকবে ফুটবলটা যাবে ওইদিকে। যেমন আমরা যদি এখানে এটা একটা কপি করি, হ্যাঁ, কপি করে দেখো, আমরা এই ফুটবলের কাছে ধরলাম। তাহলে ফুটবলের কাছে যদি ধরি, এই যে যেখানে আসলো, এই জায়গাটাকে আমরা, এই ডিরেকশনটা এবং এই দৈর্ঘ্যটাকে বলতে পারি লব্ধির মান এবং দিক। তাহলে ফুটবলটা দেখো মেসির দিকেও যায় নাই, রোনালদোর দিকেও যায় নাই, গেছে হচ্ছে ঠিক মাঝ বরাবর, ঠিক মাঝে না, মানে একটু দেখো রোনালদোর দিকে বায়াসড আছে, এদিকের অ্যাঙ্গেলটা কম, এদিকের অ্যাঙ্গেলটা বেশি। রোনালদো যেদিকে মারছে, যেহেতু ও বড় ভেক্টর এটা রোনালদোর, তাহলে রোনালদো যেহেতু জোরে মারছে, কিছুটা রোনালদোর দিকে বায়াস থাকছে। তাহলে এইটা হচ্ছে আমাদের মেসি ভেক্টর প্লাস রোনালদো ভেক্টর, ঠিক আছে। তাহলে আমরা এটাকে যদি একটু সাইজ করে লিখি, এটা হচ্ছে আমার মেসি ভেক্টর প্লাস রোনালদো ভেক্টর। এটা ত্রিভুজেও আছে, ওইটাকে সেম আমি বলে নিয়ে গেছি ফুটবলটাও। তাহলে এই বরাবর হচ্ছে তার লব্ধির মান এবং দিক হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে ত্রিভুজ সূত্র আসলে আমাকে এটাকে বলে গুণগত একটা ধারণা দেয়। গুণগত কেন বলতেছি, কারণ এই দুইটা বলের মান ওদেই নিই আমি, যে এটা 20 নিউটনের 30 নিউটন এরকম কিছু বলি নেই, জাস্ট একটা লেন্থ টেন দিয়ে দিছি, ঠিক আছে। লেন্থ দেখে আমরা বুঝছি যে দৈর্ঘ্য এটার যেহেতু বেশি, রোনালদো একটু জোরে মারছে। সো যেহেতু ও আমাকে ডেটা দিয়েও দিছে গুণগত ভাবে, আমি ছবি আঁকা, আমি যে লব্ধির মান দিক দেখাচ্ছি, এটা অনেকটা গুণগত একটা ধারণা দিছি। আমি কিন্তু পরিমাণ কত আমি বলি নাই যে এটা 100 নিউটন বা 30 নিউটন বা 40 নিউটন, এরকম কিছু বলি নাই। সো আমরা আসলে এই যোগগুলো যখন করি, আমরা মেইনলি একটা গুণগত ধারণা পাই, পরিমাণগত ধারণা পাই একটা ফর্মুলার মাধ্যমে, যেটা আমরা পরে দেখবো। ফর্মুলা দিয়ে একটা মান বের করলে ওটা হয় হচ্ছে তখন পরিমাণ, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে ত্রিভুজ সূত্র আমার দেখা হয়ে গেছে, এবার চলো সামান্তরিক সূত্র আমরা দেখে ফেলি। তাহলে এটাকে একটু কপি করি, আমরা এই সেম জিনিসটা এখন সামান্তরিক সূত্রের মাধ্যমে দেখাবো। সো এগুলো একটু মুছে ফেলি, ঠিক আছে, এগুলো একটু ডিলিট করে ফেলি, ঠিক আছে। আবারও আগের মতোই মেসি আর রোনালদো ফুটবলে কিক করছে, আমরা এখন ত্রিভুজ সূত্রের মাধ্যমে না করে হচ্ছে সামান্তরিক সূত্রের মাধ্যমে করব। যেমন আগে আমরা করছিলাম ত্রিভুজ সূত্রের মাধ্যমে ত্রিভুজ আঁকা, এখন করব হচ্ছে সামান্তরিক সূত্রের মাধ্যমে সামান্তরিক আঁকা, ঠিক আছে। এখন সামান্তরিক কিভাবে আঁকে বা সামান্তরিক সূত্র আহ কি করে, এটা তোমরা 9-10 কিছুটা পড়ছো, তাও আমি একটু এলাবোরেট করব। যে কোন একটা ফুটবলের উপর একই সময়ে একই জাতীয় দুইটা ভেক্টর যদি একই বিন্দুতে কাজ করে, তাহলে ফুটবলটা কোন দিকে যাবে, এটা সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা বের করতে পারি। কিভাবে বের করব, আমরা এইবার এই দুইটা ভেক্টর দিয়ে একটা সামান্তরিক আঁকবো। কিভাবে, এই দুইটা ভেক্টরকে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর বসাবো। সন্নিহিত বাহু বরাবর বসাইতে দুইটা বাহু তো এঁকে ফেলবা, তাহলে সামান্তরিক কমপ্লিট করতে কি গেলে কি প্যারালাল আরো দুইটা সাইড আঁকতে হবে, তাহলে সমান্তরালে আরো দুটো সাইড আঁকলে সমান্তরিক আঁকা হয়ে যাবে। ওই সমান্তরিকের কর্ণটা হচ্ছে এদের লব্ধির মান এবং দিককে নির্দেশ করে। আবারও বলি, দুইটা ভেক্টর একই বিন্দুতে কাজ করতে হয়, দুইটা ভেক্টরকে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর বসাবো, যে একই বিন্দু থেকে ছড়ায় যায় এরকম ভাবে। তাহলে একই বিন্দু থেকে ছড়ায় যায়, দুইটা সন্নিহিত বাহু বরাবর দুটো ভেক্টর আছে, তাহলে সামান্তরিক অঙ্কন করলে যে কর্ণটা পাবো, সেই কর্ণটা হবে হচ্ছে আমাদের লব্ধির মান এবং দিক। তাহলে চলো আমরা এটার একটা সামান্তরিক আঁকি। দেখো, আমি বলতে পারি এই এম ভেক্টরটাকে আমি এখানে নিয়ে আসলাম, মান এবং দিক মোটামুটি সেম রেখা, ঠিক আছে। ঠিক একইভাবে রোনালদো ভেক্টরটাকে আমি নিয়ে আসলাম, সরি, রোনালদো ভেক্টরটাকে আমরা বসাবো প্রথম বিন্দুর পাদবিন্দুতে, যেহেতু সন্নিহিত বাহু বরাবর বসাবো, ঠিক আছে। সামান্তরিক আঁকবো এবং সন্নিহিত বাহু বরাবর যেহেতু এটাকে বসাবো, so এটা হচ্ছে আমার রোনালদো ভেক্টরটা, ঠিক আছে। দেখো রোনালদো ভেক্টর হয়ে গেছে আর মেসি ভেক্টর হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের মেসি ভেক্টর, এটা হচ্ছে রোনালদো ভেক্টর, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর বসানো হয়েছে। দরকার হলে মাথায় দিয়ে দিই আমরা, আর ওটা এটাই নর্মালি নিয়ম। আচ্ছা,
তাহলে মেসি ভেক্টর রোনালদো ভেক্টরকে সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর বসানো হয়ে গেছে। কি কি সেম রাখছি? যখন সামান্তরিকটা আঁকতে গেছি তখন সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী ভেক্টর গুলাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইছি। এটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? দৈর্ঘ্য বাড়ায় দেওয়া যাবে না, তাহলে লব্ধির দিক গুণগত ধারণা ঠিক মতো পাবা না। এখন দেখো এই সামান্তরিকটা কমপ্লিট করার জন্য কি করতেছি, এখান থেকে বাকি দুইটা বাহু এঁকে ফেলি। বাকি দুইটা বাহু এঁকে ফেলছি। বাকি আছে। তাহলে দেখো এখন সামান্তরিকের কর্ণ যেটা হবে সেই কর্ণটাই হচ্ছে আমাদের লব্ধির মান এবং দিককে নির্দেশ করবে। এই যে যে কর্ণ হলো, এই কর্ণটাই হচ্ছে আমাদের লব্ধির মান এবং দিক, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা বলতে পারি এই যে যে ভেক্টরটা পাইলাম এটা হচ্ছে আমাদের মেসি ভেক্টর আর রোনালদো ভেক্টরের যোগফল। এখন আসো, ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র কিন্তু আলাদা কিছু রেজাল্ট দিচ্ছে না। আমরা একটু পরে দেখবো যে এই দুটো আসলে সেম কথাই। কারণ এই যে যে আর ভেক্টর এটাই বরাবর আছে, আমি যদি এটা সমান্তরাল বাহুটার কথা চিন্তা করি, ও তো মানে এবং দিকে সেম, তাহলে এই ভেক্টরটাও কিন্তু আসলে ওই আর ভেক্টরই বলা যায়। সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী দৈর্ঘ্য সমান, দিক একই, প্যারালাল। তাহলে এই ভেক্টর আর হলে এটাও আর। এখন দেখো এটা একটা ত্রিভুজ কিন্তু, তাহলে এম আর আর একই ক্রমে থাকা দুইটা ভেক্টর, এদের যোগফল হচ্ছে কি বলতো 3 নাম্বার ভেক্টরটা বিপরীত ক্রমে। সো সামান্তরিক সূত্রের মধ্যে আসলে ত্রিভুজ সূত্রই লুকায় রয়েছে। তুমি জাস্ট আলাদা আলাদা ভাবে দেখতেছো, নিয়মগুলা আলাদা আলাদা দিছে কিন্তু এরা আসলে একই রেজাল্ট দিচ্ছে তোমাকে, ঠিক আছে? এখন আসো এই যে ফুটবলে যদি আমি আবার নিয়ে আসি ওই যে কপি করে, এটা হচ্ছে যেহেতু আমার লব্ধি, তাহলে এটাকে আমি চাইলে এখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি ফুটবলটা হচ্ছে এই বরাবর মুভ করবে ওই সামান্তরিক সূত্র অনুযায়ী যেখানে আসতেছে। আমাদের কিন্তু ত্রিভুজ সূত্র অনুযায়ী ওই একই দিকে আসছিল, ঠিক আছে? যদিও একটু ভ্যারি করতে পারে আমার আঁকার জন্য, বাট একই বরাবরই আসতেছে। অর্থাৎ আমরা বলতে পারি ত্রিভুজ সূত্র সামান্তরিক সূত্র এই দুইটা ভেক্টরের যোগফল নির্দেশ করে এবং একই দিকে নির্দেশ করে। তাহলে এই দুইটা সূত্র আমরা নর্মালি দেখি হচ্ছে দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে, দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে। দুইটার বেশি হলে পরে ত্রিভুজ সূত্রও পারবে না, সামান্তরিক সূত্রও পারবে না, কিন্তু পারবে হচ্ছে পলিগন ল। সো চলো আমরা একটু পলিগন ল বা বহুভুজ সূত্রের দিকে চলে যাই, ঠিক আছে? সো আমরা একটু কপি করি, বহুভুজ সূত্রের দিকে যাই, এগুলো একটু মুছে দিই। এবার ফুটবলে অনেকে হিট করবে একসাথে, ঠিক আছে? তোর একটু সময় লাগলো। এখন তাইলে আমরা বহুভুজ সূত্রে যদি যাই, বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র তখনই অ্যাপ্লিকেবল যখন দুইয়ের অধিক ভেক্টর থাকবে, তখন আমরা এটা অ্যাপ্লাই করার ট্রাই করব, ঠিক আছে? দুই এর অধিক ভেক্টর, দুই এর অধিক ভেক্টরের ক্ষেত্রে। যারা একটু অনলাইনে আসো একটু জানাও ঠিকঠাক মতো সব দেখা যাচ্ছে বা ক্লাস করা যাচ্ছে কিনা। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে, ওকে, শোনাও যাচ্ছে। গুড। আচ্ছা, তো বহুপদ সূত্র দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য। সেটা কিভাবে অ্যাপ্লাই হয় আমরা একটু দেখি। ধরো একটা ফুটবলে একই সাথে 4 জন কিক করছে, বাংলাদেশে এরকম হয় মাঝে মাঝে, কাদার মধ্যে ফুটবল খেলবা, ফুটবল ধরো কাদার মধ্যে আটকে গেছে, তখন 3-4 জন একসাথে ঝাঁপায় ধরো যে ফুটবলে কিক করলো। তো এরকম যদি হয় তখন কি ঘটনা ঘটবে সেটা আমরা বহুভুজ সূত্রের মাধ্যমে বের করতে পারবো। আমাদের যেহেতু একটু জায়গা লাগবে আমরা এই পার্ট গুলো একটু মুছে দিচ্ছি। যেমন ধরো এখানে আমাদের ফুটবলটা রয়েছে, এখানে মেসি কিক করলো, এখানে রোনালদো কিক করলো, এখানে ধরো আমাদের সোয়ারেস কিক করলো, এইখানে ধরো কিক করছে হচ্ছে এমবাপ্পে, বি দিয়ে প্রকাশ করলাম, বাপ্পি ভাই, ঠিক আছে? আচ্ছা, এখন এই 4 জন মিলে যদি ফুটবলে কিক করে, ফুটবলের ভবিষ্যৎ কি? ফুটবলের লব্ধির মান এবং দিক কত, কোন দিকে হবে? মানে ফুটবলের উপর নেট বল কত, ঠিক আছে? তোমাকে বলা হইলো নিট বল কত, নিট আর লব্ধি বল কত, লব্ধি কত। সো এটা যদি আঁকতে চাই আমাদের একটা বহুভুজ আঁকতে হবে। কিভাবে আঁকবো? এই ভেক্টর গুলাকে একটা বহুভুজের বাহু বরাবর একই অর্ডারে বসাইতে থাকবো, একই ক্রমে বসাইতে থাকবো। তার মানে প্রত্যেকটা ভেক্টরকে একটার পর আরেকটা বসাবো, প্রথমটার শীর্ষের সাথে পরেরটার পাদবিন্দু থাকবে, দ্বিতীয়টার শীর্ষের সাথে তৃতীয়টার পাদবিন্দু থাকবে, তাহলে একই অর্ডারে হবে।
অ্যারোগুলা হচ্ছে সব একই দিকে থাকতে থাকবে, ঠিক আছে, ক্লকওয়াইজ হলে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এইভাবে যদি বসাতে থাকি, তাহলে বহুভুজে ধরো চারটা বাহু তুমি এভাবে বসাইলা, এই চারটা বলকে চারটা বাহু বরাবর বসাইলা, তো চারটা বাহু দিয়ে ধরো বহুভুজ কমপ্লিট হয় না, তাহলে 5 নম্বর বাহু দিয়ে বহুভুজটা কমপ্লিট করে দিবা। মানে এই ভেক্টর গুলাকে পর পর বসাইতে বসাইতে শেষ হইলো যে পয়েন্টে আর শুরু যে পয়েন্টে ছিল, এটা যদি না মিলে যায়, তাহলে কি করতে হবে, লাস্ট একটা ভেক্টর দিয়ে এদেরকে মিলাই দিতে হবে। ওই মিলিত যে ভেক্টরটা, যে ভেক্টর দিয়ে এদেরকে মিলাইতে হইলো, ওইটাই হচ্ছে এই ভেক্টর গুলার লব্ধির মান এবং দিককে নির্দেশ করে। যেমন চলো আমরা একটু দেখি যে কিভাবে এই জিনিসটা হয়। আমরা এম ভেক্টরটাকে যদি প্রথমে বসাই, দেখো এম ভেক্টরটাকে বসাইলে এটার লেন্থ মোটামুটি এরকম হয়েছে, আহ আরেকটু বড় হবে, বড় বসালাম, এটা হচ্ছে আমার মেসি ভেক্টর। এরপরে হচ্ছে রোনালদো ভেক্টরটাকে বসাবো। রোনালদো ভেক্টর বসানোর সময় কি কি সেম রাখতে হবে আমরা জানি, মান এবং দিক, তার মানে মোটামুটি প্যারালাল রাখতে হবে, তাহলে মান এবং দিকে প্যারালাল রাখলাম। এরপরে আসো সোয়ারেজ ভেক্টরটাকে বসাইলাম। সোয়ারেজ ভেক্টরটাকে বসাইলে ডিরেকশন সেম রাখতে হবে, মোটামুটি ডিরেকশন সেম আছে, একটু বড় ভেক্টর এটা। আর লাস্টে হচ্ছে আমাদের এমবাপ্পে। এমবাপ্পে মোটামুটি হচ্ছে এই বরাবর ফোর্স দিছে, ঠিক আছে। তাহলে এই যে সবগুলা ভেক্টরকে বসাইলাম, তাহলে একটু নাম যদি দিয়ে দেই কোনটা কি ভেক্টর, এটা হচ্ছে আমাদের মেসি ভেক্টর, এটা হচ্ছে রোনালদো ভেক্টর, এটা হচ্ছে আমাদের কি বলতো সুয়ারেজ ভেক্টর, এটা হচ্ছে আমাদের এমবাপ্পের। তাহলে বহুভুজ তো হয় নাই, চারটা বাহু মানে কমপ্লিট তো হয় নাই, তো কমপ্লিট করে দিব। যেই ভেক্টরটা লাগবে বা যেই লাইনটা লাগবে আমাদের কমপ্লিট করার জন্য, এটাই হচ্ছে আমাদের লব্ধি। তাহলে দেখো এই যে যে ভেক্টরটা আমরা পাইলাম, এই ভেক্টরটা এবং বিপরীত ক্রমে, এগুলো ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই সেম অর্ডারে না যায়, এটা যাবে ক্লকওয়াইজ বা উল্টা দিকে যাইতে হবে। তাহলে এইটাকে আমরা বলবো এই তিনটা ভেক্টরের যোগফল। তো যোগফলকে আমরা এভাবে লিখলাম, ধরো এম এম মেসি ভেক্টর, রোনালদো ভেক্টর, সুয়ারেজ ভেক্টর আর এমবাপ্পে ভেক্টর। তাহলে সবগুলাকে এভাবে যোগ করে দিলাম, ঠিক আছে। এখন আসো যে বহুভুজ সূত্র দিন শেষে আসলে অনেকগুলা ত্রিভুজ সূত্রের সমষ্টি বলতে পারো, ঠিক আছে। কেমনে আমরা একটু দেখি। এই যে যে বহুভুজ সূত্র কি হইলো, একই অর্ডারে ভেক্টর গুলাকে বসাইলাম, বহুভুজ কমপ্লিট করার জন্য লাস্টে যে ভেক্টরটা আঁকলাম এটাই হচ্ছে আমার বিপরীত ক্রমে যে ভেক্টরটা আঁকলাম এটাই হচ্ছে আমাদের লব্ধি। এখন আসো আমরা চাইলে এটাকে দেখাইতে পারি যে এটা আসলে ত্রিভুজ সূত্রের অ্যাপ্লিকেশনের থ্রুতেও দেখানো যায়। যেমন এম আর আর, মেসি আর রোনালদো মিলে এদের লব্ধি কিন্তু এটা হবে, দেখো এদের লব্ধি কিন্তু এটা হবে, ঠিক আছে। আমি একটু কালিটা আলাদা নেই। তো আমরা দেখতে পাচ্ছি এই মেসি আর রোনালদো ত্রিভুজ সূত্র অনুযায়ী এই দুইটার যোগফল হবে, এইটা বিপরীত ক্রমে হবে, আমরা কিন্তু জানি তাই না, এই যে এই ভেক্টরটা বিপরীত ক্রমে হবে। এই যে দেখো এই বিপরীত ক্রমে এই ভেক্টরটা কিন্তু মেসি ভেক্টর প্লাস রোনালদো ভেক্টর লেখা যায়, এটা হচ্ছে মেসি প্লাস রোনালদো। আবার ধরো মেসি রোনালদোর সাথে সুয়ারেজ যোগ করবা, এটা আরেকটা ত্রিভুজ সূত্র দিয়ে যোগ করতে পারো, কারণ এরা একই অর্ডারে আছে। তাহলে একই ক্রমে যদি থাকে, তাহলে 3 নম্বর বাহুটা বিপরীত ক্রমে কি হবে, এদের যোগফলকে নির্দেশ করবে। তাহলে আমরা যদি এইভাবে দেখাই দেই, তাহলে এইটা হবে হচ্ছে আমার মেসি ভেক্টর প্লাস রোনালদো ভেক্টর প্লাস সুয়ারেজ, এই সুয়ারেজটা অ্যাড হলো। এরপরে লাস্টে কি হলো, এটা তো আঁকাই আছে, মেসি সুয়ারেজ, মেসি রোনালদো সুয়ারেজের সাথে এমবাপ্পেরটা যে ভেক্টরটা যোগ করলাম, তাহলে এরাও একই অর্ডারে আছে, তাহলে লাস্টেরটা কি হবে, বিপরীত অর্ডারে হচ্ছে এদের যোগফলকে নির্দেশ করবে। তাহলে এইটার সাথে এটা যোগ হওয়া মানে এম প্লাস আর প্লাস এস প্লাস বি, ঠিক আছে। তার মানে ইনফ্যাক্ট বহুভুজ সূত্রের মধ্যেও আমরা দেখতে পারতেছি যে অনেকগুলা ত্রিভুজ সূত্র লুকায় আছে। তো এগুলা বলার রিজন হচ্ছে এই তিনটা নিয়ম, এরা কিন্তু একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্ট করতেছে না, এরা কিন্তু সবাই একই কথাই বলতে চাচ্ছে, জাস্ট আলাদা আলাদা নিয়ম। তার মানে আমাদের ভেক্টর যোগ একভাবেই হয় বলতে পারো, বা একই রেজাল্টই আসে, এমন না যে এক এক নিয়মে করলে ভেক্টরের যোগফল এক এক রকম আসবে, এরকম কিছু না, ঠিক আছে। ভাইয়া যদি এটা বুঝে থাকি, ইয়েস ভাইয়া। ভাইয়া তাইলে তো আমরা ত্রিভুজ এবং সামান্তরিক এই দুইটা দিয়ে তো সবকিছু করতে পারতেছি, তাহলে বহুভুজ সূত্রের দরকার কি? মানে ওই দুইটা ওই যে দিয়ে তো বলো। সবকিছু আমরা করতে পারতেছি, মানে হুম। দুইটা ফোর্স বলি, চারটা ফোর্স বলি, পাঁচটা ফোর্স, সবকিছু তো আমরা ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র এই দুইটা ইউজ করে আহ মানে তার মান দিক সব বের করতে পারতেছি, তাহলে এই আলাদাভাবে এটা দরকার কি ছিল? এটার মানে একটা জিনিস হচ্ছে, আহ ধরো তুমি সবকিছুই ত্রিভুজ সূত্র দিয়েও করতে পারবা, সবকিছুই সামুদ্রিক সূত্র দিয়েও করতে পারবা, ঠিক আছে। সামুদ্রিক সূত্রে একটা প্যারা হচ্ছে যে দুইটা দুইটা নিয়ে কাজ করা লাগে, দুইটা 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 করে যোগ করতে হয়, প্রত্যেকটা যোগের সাথে আবার পরেরটা যোগ করতে হয়, তো অনেকগুলা স্টেপ।
আর বহুভুজ সূত্র মনে আছে, এগুলা কিন্তু আমি কোনোটাই মান বের করার জন্য এক্সাক্ট ভ্যালুর জন্য কাজ করতেছিলাম না, আমরা কিন্তু গুণগত ধারণা হ্যাঁ। পাওয়ার জন্য কাজ করতেছিলাম। তো তুমি যদি গুণগত ধারণা পাইতে এই দুইটা মিলে একটা লব্ধি বের করলা সামান্তরিক সূত্র দিয়ে, আবার ওইটার সাথে এইটা করলা আর একটা সামান্তরিক সূত্র দিয়ে, তো তোমার অনেকগুলো স্টেপ করতে হবে, ঠিক আছে? তুমি যদি সামান্তরিক সূত্র অনুযায়ী এই চারটা বলকে দুইটা 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 করে আগাইতে থাকো, তাহলে অনেকগুলো স্টেপ। আর বহুভুজ হচ্ছে ওটাকে কাইন্ড অফ একটু শর্ট করে দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে? যেহেতু এটা গুণগত ধারণা, তুমি গ্রাফ পেপারে আইকে আইকে ধরো এটা নিয়ে একটা মানের কাছাকাছি, মানে ধরো এটা যদি 10 নিউটন হয়, এটা যদি 12 নিউটন হয়, এটা যদি 14 নিউটন হয়, এমনি করে বসায় লাস্টেরটা এখানে তুমি কতটুকু লেন্থ নিছিলা গ্রাফ পেপারে, ধরো যে প্রতি 10 নিউটন হচ্ছে 10 ঘর করে নিব, হ্যাঁ? তো সেই হিসেবে করে তুমি ধরো এই গ্রাফ পেপারে এগুলো বসাইছো, তাহলে এই লেন্থটা তুমি লাস্টে স্কেল দিয়া মাইপায় তুমি কিন্তু ধারণা পাবা যে এই সবগুলার যোগফল কি 30, 32 নাকি 31 এরকম কিছু একটা। তো তুমি এটা গুণগত ধারণা পাবা, এক্সাক্ট ভ্যালু পাবা না। তো এই গুণগত ধারণা যখন পাবা অনেকগুলা ভেক্টরের ক্ষেত্রে, তখন এই কি বলে তোমার বহুভুজ সূত্রটা হেল্প করে, কারণ সামান্তরিক বারবার আঁকতে আঁকতে তুমি এক্সস্টেড হয়ে যাবে। ইমন, কথা কি বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে। এবং তুমি দেখবা যে গুণগত পর্যন্ত এটা শেষ, আসলে পরিমাণগত যখন আমরা বের করব, অর্থাৎ কোয়ান্টিফাই করব যে এক্স্যাক্টলি লব্ধির মানটা কত, এক্স্যাক্টলি লব্ধির দিকটা কত, তখন কিন্তু আমরা আর এই বহুভুজে দেখবো না, তখন দেখবো সবই সামান্তরিক সূত্র দিয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে? যখন পরিমাণগততে যাব না, এবং সেটা এখনই যাব, চলো আমরা একটু দেখি। ওকে, একটু লিখো। এবার হচ্ছে কোয়ান্টিফিকেশন। কোয়ান্টিফিকেশন, ঠিক আছে? সামান্তরিক সূত্র অনুসারে লব্ধির মান ও দিক নির্ণয়। সামান্তরিক সূত্র অনুসারে লব্ধির মান ও দিক নির্ণয়। তো আমরা প্রথমে হচ্ছে মান নির্ণয়টা দেখব, তারপরে আস্তে আস্তে হচ্ছে দিকের দিকে যাব। সো প্রথমে আমরা হচ্ছে মান বা ম্যাগনিটিউড দেখতে যাচ্ছি, লব্ধির মান। তো এটা বোঝার জন্য আমাদের একটু ছবি আঁকতে হবে, চলো এদিকে একটা ছবি এঁকে ফেলি। সামান্তরিক আঁকি বড় সড়ো করে। মোটামুটি একটা সামান্তরিক হয়েছে। তাহলে দেখো, আমরা বলতে পারি যে এইটা ধরো একটা ভেক্টর পি ভেক্টর, আর এটা হচ্ছে আর একটা ভেক্টর কিউ ভেক্টর। আমাদের মনে আছে নিশ্চয়ই সামান্তরিক সূত্র হচ্ছে একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টরকে বসাবো, তাইলে এই দুইটা সন্নিহিত বাহু ধরে যে সামান্তরিক আঁকবো সেটার কর্ণটা হবে হচ্ছে এই পি আর কিউ এর লব্ধি। তাহলে কর্ণটা একটু এঁকে ফেলি। কর্ণটা তাহলে বলতে পারবো হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এই ভেক্টরটাকে আমরা বলতে পারবো হচ্ছে পি আর কিউ এর লব্ধি যোগফল। তাহলে এটা হচ্ছে পি প্লাস কিউ, আমি এই ভেক্টরটাকে নাম দিলাম হচ্ছে আর। সো লব্ধি ইংলিশ হচ্ছে রেজাল্টেন্ট, এটা একটু লিখে রাখতে পারো। লব্ধি হচ্ছে রেজাল্টেন্ট। সো রেজাল্টেন্টের আরটাই হচ্ছে এখানে বসানো হয়েছে, যে পি আর কিউ এর লব্ধি, এটাকে আমরা আর নামে ডাকতেছি। এখানে তোমাকে আরেকটা জিনিস দিয়ে দিবে, সেটা হচ্ছে পি আর কিউ এটা কত অ্যাঙ্গেলে কাজ করতেছে, এটা তোমাকে দিয়ে দিতে হবে। সো আমাদের কাজটা কি একটু আবারও মনে করাই। দুইটা ভেক্টর দিবে, ওদের লব্ধির মান এবং দিক নির্দেশ করব বা বের করব। সো আমাদের দুইটা যে ভেক্টর দিয়ে দিবে পি আর কিউ, এটা তো যে কোনো দিকে কাজ করতে পারে। আমি বলতে পারি পি কিউ যদি এদিকে কাজ করতো, তাহলে টোটাল সামান্তরিকই কিন্তু চেঞ্জ হয়ে যেত, সামান্তরিকের কর্ণও কিন্তু চেঞ্জ হয়ে যেত। সো সবাই যাতে একই রকম লব্ধি বের করি, তাহলে কি কি দিতে হবে? পি কিউ শুধু দিলে হবে না, এদের মাঝখানে অ্যাঙ্গেলও দিতে হবে, নাইলে কিন্তু সবার আঁকা সামান্তরিক একরকম হবে না, ঠিক আছে? তাহলে আমাদের এই ক্ষেত্রে দেয়া থাকবে কি কি, আমরা যদি একটু লিখি। দেয়া থাকবে
দেয়া থাকবে হচ্ছে পি কিউ আর আলফা। আলফাটা কেন, ওই যে পি কিউ যদি যে কোনো দিকে হয় তখন তো আবার সামান্তরিক ভিন্ন ভিন্ন হবে। তাহলে পি কিউ আলফা দেয়া থাকবে, আর তুমি বের করবা হচ্ছে, বের করব লব্ধি, অর্থাৎ আর আর এর মধ্যে আবার দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। সো যখন এরকম কিছু দেয়া থাকে আর কিছু বের করতে হয়, তখন কিন্তু আমরা বের করি যেটা, সেটা কিন্তু গিভেন যেগুলা রয়েছে, যেগুলা দেয়া আছে ওগুলোর মাধ্যমে বের করি। সো নর্মালি যেগুলো আমার ভ্যালু হিসেবে দেয়া থাকবে ওইগুলোর মাধ্যমেই তো লব্ধিটা বের করব। তাহলে লব্ধির ইকুয়েশনে কি থাকা উচিত, পি কিউ আলফা যেগুলো দেয়া আছে ওগুলো থাকা উচিত। তাহলে আমরা দেখবো যে আজকে যখন লব্ধির ফর্মুলাটা বের হবে সেখানে পি কিউ আর আলফা এগুলো আছে। ঠিক আছে, তাহলে চলো কিভাবে আমরা এটা স্টার্ট করতে পারি, আমরা একটু নাম দিয়ে দিই। ধরো এটা হচ্ছে ও, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। এখন আমরা লব্ধির মান যখন বের করতেছি, লব্ধির মান বলতে বুঝাইতেছে হচ্ছে আর এর মডুলাস, কারণ লব্ধি হচ্ছে ভেক্টর। তো লব্ধির মধ্যে মানও রয়েছে দিকও রয়েছে, আমি যদি শুধু মডুলাসটা দিই এটাতে মান বোঝায়, তাহলে এটা হচ্ছে আমার লব্ধির মান, লব্ধির মান। আর তোমাদের নিশ্চয় মনে আছে যে কোন একটা ভেক্টরের দৈর্ঘ্য দ্বারা হচ্ছে মানে একটা লাইনের দৈর্ঘ্য দ্বারা ভেক্টরের মানকে বোঝায়। তাহলে আমার এই যে যে আর ভেক্টরটা রয়েছে এর মধ্যে মানও রয়েছে দিকও রয়েছে, কিন্তু এই যে ওসি যে লাইনটা, এই ওসি লাইনের দৈর্ঘ্যটা কি নির্দেশ করা উচিত, ভেক্টরের মান নির্দেশ করা উচিত। তাহলে আমরা বলতে পারি এটা হবে ওসি এর দৈর্ঘ্য। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারবো ওসি এর দৈর্ঘ্য। এখন এই ওসি এর দৈর্ঘ্যটা বের করলে আমাদের লব্ধির মান বের করা হয়ে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে ওসি এর দৈর্ঘ্য ভাই কেমনে বের করবে। এইখানে আমাদের যেগুলো দেয়া আছে পি কিউ আলফা, এগুলোর মাধ্যমে বের করতে গেলে এটা তো একটা ত্রিভুজ হয়েছে, একটা পি, আবার এটা কিউ হইলে এটাকেও তুমি কিউ বলতে পারো, সমস্যা নাই। কিন্তু প্রবলেম হচ্ছে ভাই এটা ত্রিভুজ, ত্রিভুজে সাইন থিটা কস থিটাও লিখতে পারবেন না কারণ এটা সমকোণী ত্রিভুজ না। আবার ঠিক পিথাগোরাসও লিখতে পারবেন না কারণ এটা সমকোণী ত্রিভুজ না। তাহলে কিভাবে আসলে আমরা ওসি এর দৈর্ঘ্যটা বের করতে পারি? সেটার জন্য যেটা করা হয়, আমরা সি থেকে আমরা একটা লম্ব টানতে পারি। দেখো এই ও এ এর বর্ধিত অংশের উপর, ও এ এর বর্ধিত অংশের উপর একটা লম্ব টানলাম। দেখো ও এর বর্ধিত অংশের উপর একটা লম্ব টানলাম। হ্যাঁ, তাহলে ও এর লব্ধিত ও এর বর্ধিত অংশের উপর যে লম্বটা টানলাম সি থেকে, সেটাকে নাম দিলাম হচ্ছে সিডি। তাহলে সিডি হচ্ছে আমাদের লম্ব ওডি এর সাথে, ঠিক আছে, বর্ধিত অংশের উপর। এখন এখানে যেটা হইলো, এই জায়গায় যে একটা এক্সট্রা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, দেখো এটা কিন্তু আমরা বলতে পারি এরা অনুরূপ কোণ, তাই না? আমরা জানি এই দুইটা সমান্তরাল বাহু, সমান্তরাল বাহুর ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণগুলো যেহেতু সমান হয়, তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলতো, আলফা কোণ বলতে পারি। ঠিক আছে, এখন কেন এগুলো করলাম, কারণ হচ্ছে আমাদের ওই যে যেটার মান বের করতে হবে সেটা তো দেয়া আছে, যেটা পি কিউ আলফা এর মাধ্যমে বের করতে হবে। এখন আমি চাইলে এটাকে সমকোণী ত্রিভুজ হিসেবে, ওসি কে আমরা বলতে পারি ওসিডি ত্রিভুজের অতিভুজ। ওসিডি ত্রিভুজের অতিভুজ যেহেতু, তাহলে আমরা পিথাগোরাস খাটায় দিতে পারবো। তাহলে দেখো ওসি এর দৈর্ঘ্য বের করার জন্য আমরা যেটা করতে যাচ্ছি, ওসি স্কোয়ার সমান সমান লিখতে পারি, ওসি স্কোয়ার সমান সমান কি হবে, ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ঠিক আছে, দেখো ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে এখন ওসি এর দৈর্ঘ্য, যেহেতু এটা একটা সামান্তরিক কোণ, সরি কি বলে, সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে আমরা পিথাগোরাস কাটাইলাম। প্রবলেম হয়ে গেল যেটা ওডি বা সিডি এগুলাকে তো প্রকাশ করতে হবে পি কিউ আলফার মাধ্যমে। এখন এখান থেকে আমি দেখতে পারতেছি যে ছবিতে ও এ এর যে দৈর্ঘ্যটা আছে, মডুলাস আর ও এর লেন্থ এটা তো সেম। আমরা জানি কোন ভেক্টরের মডুলাস মানে মান, সেটা কি শুধুমাত্র দৈর্ঘ্য দ্বারা বোঝায়, ভেক্টরের কি বলে লাইনের দৈর্ঘ্য দ্বারা বোঝায়। এখন আসলে ও এ কে আমরা কি বলতে পারি, পি ভেক্টরের মান বলা যায়, তাই না? মানে এটা তো এভাবেও লিখলে ভালো হয়। দেখো ও এ ভেক্টর হচ্ছে পি ভেক্টর, ও এ সরি ও এ ভেক্টর হচ্ছে পি ভেক্টর, ও এ ভেক্টর হচ্ছে আমাদের পি ভেক্টর। তাহলে মডুলাস যদি করি, ও এর মডুলাস করলে পি এরও কি হবে, মডুলাস হবে, বা ও এর লেন্থ আর পি এর ভ্যালু এটা সেম। সো মডুলাস কে শুধুমাত্র লেটার দ্বারা প্রকাশ করা যায়, মডুলাস মানেও মান, শুধু লেটার মানেও মান। ঠিক একই ভাবে আমরা বলতে পারি ও বি এটা হচ্ছে আমাদের কিউ। আবার ও এ সি কেও কিন্তু কিউ বলা যায়, এ সি কেও কিন্তু কিউ বলা যায়। কেন? কারণ এরা যেহেতু সমান্তরাল এবং সমান,
সামান্তরিক ক্ষেত্রে সামান্তরিক বিপরীত বাহু। বাহুগুলো হচ্ছে মান এবং দিকে সমান সমান্তরাল, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, ওকে, কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, আচ্ছা এবার আসো। তাইলে এখন আমাদের প্রবলেম হচ্ছে ওডি কে তো আমরা কিছু লিখতে পারতেছি না, কারণ আমাদের আর এর মান বের করবো পি কিউ আলফার মাধ্যমে। এখানে যখন আমি ওসি কে আর স্কোয়ার লিখতেছি, কারণ ওসিটা হচ্ছে আর এর দৈর্ঘ্য, ওডি কে তো কিছু লেখা যাচ্ছে না পি কিউ আলফার মাধ্যমে, কিন্তু ওডি কে লেখা যায় ও এ প্লাস এডি। ও এ পার্টটাকে অ্যাটলিস্ট তুমি পি লিখতে পারবা, তাই না? তাহলে আমরা ও এ প্লাস এডি আকারে লিখি, ও এ প্লাস এডি এর হোল স্কোয়ার প্লাস সিডি এর হোল স্কোয়ার, ঠিক আছে? এটা সুবিধা যেটা হলো ও এ কে অ্যাটলিস্ট আমরা পি লিখতে পারবো। প্রবলেম হচ্ছে এডি কেও আমরা পি কিউ আলফা কিছু লিখতে পারতেছি না ডাইরেক্ট, সিডি কেও আমরা কিছু লিখতে পারতেছি না। তাহলে এই পার্টগুলো আপাতত থাকুক, এডি এর হোল স্কোয়ার প্লাস সিডি এর হোল স্কোয়ার। এখন এটাকে কি করা যেতে পারে, চলো আমরা একটু দেখি যে কিভাবে আসলে এই সিডি আর ওডি এগুলো আমরা বের করতে পারি, ঠিক আছে? সিডি আর সরি এডি আর সিডি কিভাবে আমরা বের করতে পারি এটা আমরা দেখি। তো দেখো এডি আর সিডি, আমরা যদি এই পার্টের দিকে একটু ফোকাস করি, এডি হচ্ছে এটা আর সিডি হচ্ছে এটা। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজের পার্ট। দেখো এডি ভূমি, সিডি হচ্ছে লম্ব। আর আমরা আলফাটা আবার জানি, যেটার মাধ্যমে আমি চাইলে প্রকাশ করতে পারবো, কারণ আলফাটা দেয়া ছিল। তাহলে এই যে এসিডি সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি বের করতে চাচ্ছি, আমাদের জানা আছে অতিভুজ। দেখো এই যে অতিভুজ যেটা আছে এটা কিন্তু কিউ এর সমান, কিউ ভেক্টরের মানের সমান। তাহলে আমাদের অতিভুজ জানা আছে, যেটা আমাদের এই গিভেন গুলার একটা দেয়া যেগুলা ছিল সেটার একটা অতিভুজ। মধ্যবর্তী কোণ জানা আছে, এই যে সমকোণী ত্রিভুজ একটা কোণ জানা আছে আলফা। আর লম্ব আর ভূমি হচ্ছে আমাদের জানা নাই, বাইর করতে হবে। তাহলে আমরা লম্ব ভূমিকে চাইলে অতিভুজ আর ওই অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করতে পারি, সাইন থিটা কস থিটার মাধ্যমে। কারণ সাইন থিটা হচ্ছে, আমরা কি লিখতে পারি যে ওসিডি ট্রায়াঙ্গেলে, সরি এসিডি ট্রায়াঙ্গেলে আমরা কি লিখতে পারবো, সাইন আলফা। সাইন আলফা হচ্ছে লম্ব বাই অতিভুজ সিডি বাই এসি, সিডি বাই এসি। এটা লিখলে কি সুবিধা হলো দেখো, আমরা কি লিখতে পারি সিডি ইকুয়ালস টু এসি সাইন আলফা। এসির মান আমাদের জানা আছে, দেখো এসির মান হচ্ছে কিউ, তাহলে এটাকে লেখা যায় কিউ সাইন আলফা। আমরা তো এইটাই চাচ্ছিলাম যে আর এর মান বের করব যার মাধ্যমে, সবাই একটু দেখি, আর এর মান বের করব যার মাধ্যমে সেটা হবে পি কিউ আর আলফার মাধ্যমে। এখানে আমরা দেখো এই সিডির বদলে কিউ সাইন আলফা লিখে দিতে পারবো। কিউ সাইন আলফাই তোমার ওই যে কিউ আর আলফা গিভেন দেয়া আছে। ঠিক একইভাবে আমরা কজ আলফা কি লিখতে পারবো, দেখো তো আমরা যদি কজ আলফা লিখি, কজ আলফা এটা হবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এডি ডিভাইডেড বাই এসি, ঠিক আছে? ভূমি বাই অতিভুজ। এখন দেখো এডি সমান কি হবে, এসি কস আলফা। এসির মান কি বুঝাইতেছে, এসি হচ্ছে আবারও সেই কিউ, তাহলে এটাকে লেখা যাবে কিউ কস আলফা। তাহলে এডি সমান সমান হইলো হচ্ছে কিউ কস আলফা। এখন এই যে যে ভ্যালুটা পাইলাম কিউ কস আলফা আর কিউ সাইন আলফা, এডি সিডির ভ্যালু, এগুলো এখানে বসাই দিলে আমাদের আমরা দেখবো যে রেজাল্টটা বা আর কে পি কিউ আলফার মাধ্যমে প্রকাশ করা হয়ে যাচ্ছে। তাহলে আর স্কোয়ার সমান সমান হবে পি প্লাস, এডির বদলে বসাবো কিউ কজ আলফা, কিউ কজ আলফা এর হোল স্কোয়ার প্লাস সিডির বদলে বসাবো হচ্ছে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা হোল স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা যে লাইনটা পাইতেছি, দেখো এটার ভ্যালুটা হবে হচ্ছে আর স্কোয়ার সমান সমান, আমরা একটু কাজ করি, হুম, তাহলে দেখো আমরা এই যে যেটা পাইলাম আর সমান সমান কি লেখা যাবে, আর স্কোয়ার সমান সমান লেখা যাবে, এখানে দেখো কি আসে, পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, আর এখানে থাকবে হচ্ছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে দেখো কাজ করলে ভালো হয়, এখানে আমরা না লিখে পরের পেজে লিখে, ওটাই বেটার হবে মনে হচ্ছে। পুরোটা মুছে দেই।
তাহলে একটা জিনিস লেখা থাকুক যে এডি সমান সমান কি আসছিল, কিউ কজ আলফা আসছিল, এটা লেখা থাকুক। আচ্ছা, তাহলে দেখো এখানে আর স্কোয়ার সমান সমান কি লেখা যাচ্ছে, আর স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার প্লাস 2p³ cos স্কোয়ার cos আলফা প্লাস কিউ স্কোয়ার cos স্কোয়ার আলফা। ঠিক আছে, তাহলে এটা a প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মে ভেঙে ফেলছি, আর লাস্টে হচ্ছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, তাহলে দেখো এটা হবে আমাদের আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস 2p³ cos আলফা, আর এইখানে আমরা দেখতেছি cos স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা আছে। সো কিউ স্কোয়ার যদি কমন নেই, সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। সো থাকবে হচ্ছে আমাদের কিউ স্কোয়ার। তাহলে দেখো আর স্কোয়ার সমান সমান হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p³ cos আলফা, বা আর হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p³ cos আলফা। ঠিক আছে, ওকে। দেখো তাহলে এইটাই হচ্ছে আমাদের লব্ধির মান বের করলাম, যেগুলো দেয়া ছিল সেগুলোর মাধ্যমে বের করলাম। আমাদের কি কি দেয়া ছিল, পি কিউ আর আলফা, আমরা বেরও করেছি কি পি কিউ আর আলফার মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারি, দুইটা ভেক্টর যদি দিয়ে দেয় এবং তাদের মাঝখানের অ্যাঙ্গেল যদি দিয়ে দেয়, তাহলে আমরা ওই দুইটা ভেক্টর আর অ্যাঙ্গেল ইউজ করে আমরা ওই দুইটা ভেক্টরের যোগফল কত হবে, লব্ধি কত হবে, এই জিনিসটা ইজিলি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ইমন বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, এখন আসো যে এটা তো লব্ধির মান গেল, আমাদের লব্ধির দিকটা বের করতে পারবো। দিকটা আমরা চলো আজকে না বের করে আরেকদিন বের করি, কিন্তু আমরা এইটার ইউজটা দেখে ফেলি। ঠিক আছে, আমরা ইউজটা দেখে ফেলি। এই যে যে ফর্মুলাটা পাইলাম আমরা, আর হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p³ cos আলফা, এটা জানাতে আমাদের সুবিধাটা কি হইলো। ধরো 9-10 পর্যন্ত তোমরা জানতা একটা ব্লকের উপর দুইটা বল কাজ করতেছে, ধরো 10 নিউটন 20 নিউটন, তাহলে এদের লব্ধি কত হবে, যোগফল কত হবে, তোমরা বের করে ফেলতা। নেট বল হবে হচ্ছে 10 প্লাস 20 30। এটা হচ্ছে 9-10 এর নলেজ, 9-10 নলেজ। অথবা যদি দুইটা বল বিপরীত দিকে কাজ করতো, ধরো এটা 20 নিউটন আর এটা হচ্ছে 10 নিউটন, তখন তুমি বিয়োগ করে দিতা, নেট বল হবে হচ্ছে 20 মাইনাস 10, তার মানে হচ্ছে 10 নিউটন। এখন কথা হচ্ছে যে মাঝামাঝি যদি একটা অ্যাঙ্গেল থাকতো, তাইলে আসলে যোগফল কত হইতো, এটা তুমি 9-10 এ করো নাই, কিন্তু এখন ওই মাঝখানের অ্যাঙ্গেল থাকলেও তুমি যোগফলটা বের করতে পারবা। যেমন দেখো এখানে আমরা একটু দেখি, ধরো তোমাকে এরকম দুইটা ভেক্টর দিয়ে দিল, বললো যে এটা 40 নিউটন, এটা 50 নিউটন, মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। যদি বলে এদের যোগফল কত হবে, তাহলে আমরা লব্ধির মান বের করে ফেলবো। রুট ওভার, দেখো এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p³ cos আলফা, এই ফর্মুলা দিয়ে যদি করি 40 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার প্লাস 2 ইন্টু 40 ইন্টু 50 cos কত ডিগ্রি হবে বলো তো, 60 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমাদের রেজাল্টটা চলে আসবে। এটা কত হবে তোমরা একটু বের করে নিও, যেটা আসে ওটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো তার মানে তোমরা বুঝতেই পারতেছো 9-10 এর নলেজের মধ্যে আমাদের আর সীমাবদ্ধতা থাকলো না। আমরা মাঝে যদি একটা অ্যাঙ্গেলও থাকে সেই ক্ষেত্রে আমরা রেজাল্টটা বের করতে পারবো। আমরা চলো একটু রেজাল্টটা বের করে ফেলি, আমাকে একটু সময় দাও, আমাদের ক্যালকুলেটরটা সব বের করে নিই। হ্যাঁ, তো দেখো এখানে আমরা যদি রুট করি কত আসে, রুট 40 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার প্লাস হচ্ছে 2 2 ইন্টু 40 ইন্টু 50 cos হচ্ছে 60 ডিগ্রি, তাই না, 40 50 cos 60। আচ্ছা দেখো এটা বের করলে 10, এটা কত আসে, 10 রুট 61। আচ্ছা 10 রুট 61 এর থেকেও আমরা আবার একটু দেখি যে এটার যদি পয়েন্টে নেই এটা কত আসে। পয়েন্টে নিলে দেখো 78.10, বা এটাকে লেখা যায় 78.10 নিউটন। তো এই পয়েন্টে বের করলে আমরা একটু ফিল করতে পারি যে ভ্যালুটা আসলে কত, তাই না। তাহলে দেখো এখানে 50 আর 40 এরা যদি একই দিকে থাকতো, তখন তো দুইটা নর্মাল যোগ হয়ে 90 হইতো, তাই না। 50 আর 40 যদি একই দিকে থাকতো 90 হইতো, বিপরীত দিকে থাকলে কি হইতো, 10 হইতো, 50 থেকে 40 বাদ দিয়ে দিতাম। এখন এখানে দেখলাম যে মাঝামাঝি একটা অ্যাঙ্গেল থাকলে না এটা 90 হইতেছে, দুটো যোগ করে যে 90 হইতো, যোগ করলে
সে 90ও হয় নাই, আবার ঠিক দুইটা বিয়োগ করলে যে 10 হইতো ওইটাও হয় নাই, মাঝামাঝি একটা কিছু হয়েছে। কারণ এরা তো 0 ডিগ্রি অ্যাঙ্গেলেও নাই, আবার 180 অ্যাঙ্গেলেও নাই, এখানে আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এই জন্যই রেজাল্টটাও আমার মাঝামাঝি একটা রেজাল্ট আসছে। ঠিক আছে, এগুলা নিয়ে আমাদের আরো বিশদ আলোচনা আমরা পরশুদিনের ক্লাসে করব, যে কেন এটা, কিভাবে আমি বুঝলাম যে এটা মাঝামাঝি একটা রেজাল্টই হবে, বা মাঝামাঝি কেন হইতে হবে, দুইটা যোগ করলে যা হয় তার থেকে কেন কম হইতে হবে, বিয়োগ করলে যা হয় তার থেকে কেন বেশি হইতে হবে। তো এইগুলো আমাদের নেক্সট দিনের ডিসকাশন থাকবে। একই সাথে আমরা যে ভেক্টরের যে দিকটা, লব্ধির যে দিকটা, ওইটাও আমরা দেখাবো। ঠিক আছে, তো আমার মনে হয় আজকে আমরা এখানেই শেষ করি। পরশুদিন এখান থেকে আমাদের আবার স্টার্ট হবে, এবং পরশুদিন থেকে ক্রমান্বয়ে আমাদের ম্যাথের পরিমাণ বাড়তে থাকবে, কারণ আমাদের থিওরিক্যাল ডিসকাশন গুলো কিন্তু অনেক দূর আগে গেছে। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, Yeah. আল্লাহ হাফেজ।